সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1296তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরের চট্টগ্রামের ভাই প্রবাসী হাবিবের জীবনের কলিজা কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল সুন্দরী বউয়ের কবরে প্রতি রাতে জুতা দিয়ে পিটায় এক প্রবাসী স্বামী। এই কথাটা শুনে হয়তো অনেকেরই কষ্ট হচ্ছে যে ভাই এটা কেমন কথা, একটা মানুষ মরে গেল তারপরে তার কবরে গিয়ে জুতা দিয়ে পিটানো, আদৌ কি এটা ঠিক? দেখেন, আমি একটা কথা বলি, গত কিছুদিন আগে আমার ইমেইলে একটা ইমেল আসে। একজন মহিলা তিনি আমাকে ইমেল করে যে তার পেটের সন্তান মারা গেছে আজকে অনেক দিন, কিন্তু এই সন্তানটা সিজার করে বের করার মতো সমর্থ তার নাই, টাকা তার নাই, তার স্বামী তাকে ফেলে রেখে চলে গেছে। তিনি একজন গার্মেন্টস কর্মী এবং এই খবর শোনার পর আমি দৌড়ে তার কাছে যাই এবং যাওয়ার পরে তার পেটের সন্তান বের করার জন্য ব্যবস্থা করি এবং সন্তানটা ভিতরে আর অল্প কিছুদিন থাকলেই মহিলাটাও মারা যেত, ইনফেকশন হয়ে ওই মহিলাও মারা যেত। যাই হোক, অপারেশন হয় এবং সুষ্ঠুভাবেই তার ওই মৃত সন্তানটাকে পেট থেকে বের করা। আমি মহিলাকে জিজ্ঞেস করলাম যে আপনার পেটে সন্তান হওয়ার পরে আপনার স্বামী পালিয়ে গেল কেন? দেখেন, এইরকম নিকৃষ্ট স্বামীকে আপনারা সবাই গালি দিবেন যে এই বেটা কত খারাপ হতে পারে, পেটে সন্তান দিল এবং সেই সন্তান মরে যাবার পরে মহিলার পেট থেকে সন্তান বের না করেই উনি পালিয়ে গেল। তার থেকেও খারাপ মানুষ তো দুনিয়াতে হতে পারে না, তাই নয় কি বন্ধু? আমি মহিলার কাছ থেকে তার হাজব্যান্ডের নাম্বার নিলাম, নেওয়ার পরে সে ভদ্রলোককে ফোন দিলাম, ফোন দিয়ে তার সাথে কথা বললাম। সে পুরো 10 মিনিট কান্নার জন্য আমার সাথে কথা বলতে পারে নাই। আমাকে বলে, ভাই আপনি ছুটে গেছেন, আপনি দৌড়িয়ে গেছেন, তার পেটের সন্তান বের করার জন্য তাকে হসপিটালে নিয়ে গেছেন, আপনি এত কিছু করেছেন, আল্লাহ আপনার ভালো করুক। কিন্তু একটা কথা শুনলে হয়তো আপনার কাছে মনে হবে যে আপনার পুরো পরিশ্রমটাই বৃথায় গেছে। আমি বললাম কেন? বলে, ওর পেটে যে সন্তানটা আছে এই সন্তানটা অবৈধ সন্তান ছিল, ওই সন্তানের বাবা আমি নয়, এই সন্তানের বাবা আমি নয়। তাকে বলেন কোরআন হাতে নিয়ে এসে বলতে পারবে কিনা যে তার পেটে যে সন্তান আছে সেই সন্তানের বাবা আমি ছিলাম, যে সন্তান মারা গেছে সেই সন্তানের বাবা আমি ছিলাম, তাকে জিজ্ঞেস করেন তো কোরআন হাতে নিয়ে বলতে পারবে কিনা। মহিলাকে আমি তখন বললাম, আপনার হাজব্যান্ড এসব কি বলে? মহিলা তখন মাথাটা নিচের দিকে দিয়ে আছে, সে আর কোনো কথা বলে না। যখন সে চুপ তখন আমি বুঝে গেলাম তার স্বামী যা বলেছে সবই সত্য। তো যাই হোক, একটা মানুষ মৃত্যুর কুল থেকে ফিরে এসেছে, সেটা শুনে আমার ভালো লাগছে, কিন্তু কি এমন অপকর্ম সে করেছে? তো আমাদের এই সমাজে বর্তমান সময়ে কথাটা তিতা হলেও সত্যি যে নারীর চেয়েও পুরুষ বেশি নির্যাতিত। নারীর চেয়েও পুরুষ বেশি নির্যাতিত। নারী নির্যাতিত হলে দৌড়ে থানায় যায়, বিচার দেয় এবং তার জন্য একটা আইন করা আছে। কিন্তু পুরুষ যদি কোনো নারীর কাছে নির্যাতিত হয়, কোনো বউয়ের কাছে নির্যাতিত হয়, সে থানার কাছে যেতে পারে না, কারো কাছে বলতে পারে না, তার মান সম্মানের ভয়ে। আমি সব মেয়েদের কথা বলি না, তবে বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরা নির্যাতিত। যাই হোক, আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই হাবিবের জীবনের হৃদয় বিদারক করুণ বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে চট্টগ্রামের ভাই হাবিবকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান, আমার বাড়ি বন্দনগরের চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদি মনির সহ আমার ছোট একটা বোন। আমরা টোটাল 1 ভাই 1 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর থেকে খানিকটা দূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশে একজন কৃষক। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা কৃষিকাজ করে। আমাদের নিজস্ব কোনো তেমন জায়গা সম্পত্তি নেই। বেশিরভাগ ক্ষেত্রে আমার বাবা মানুষের জমিতে হাল চাষ করে এবং মানুষের জমিতে হাল চাষ করে খুব কষ্ট করে আমার বাবা যেটাকে উপার্জন করত তা দিয়ে আমাদের পরিবারটা আসলে খুব ভালোভাবে কাটতো না। পরিবারে প্রচণ্ড রকমের অভাব অনটন ছিল। এমন অভাব অনটনের মাঝে আমার শৈশবের দিনগুলো আস্তে আস্তে করে বড় হতে থাকে। আমি একটু একটু করে বড় হচ্ছিলাম এবং আমি আসলে ছোটোবেলায় খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পাইনি। এক পর্যায়ে আমিও খুব ছোট বয়সে আমার বাবার সাথে কৃষিকাজে বাবাকে সাহায্য করতে শুরু করি। এক পর্যায়ে বাবা যখন মাঠে কাজ করতো, খুব সকালবেলা সূর্য মামা উদয় হওয়ার সাথে সাথে আমিও বাবার সাথে সকালবেলায় কাজে পড়তাম।
সূর্যটা যখন মাথার উপরে আসতো তখন আমি আর বাবা দুপুরে খাওয়ার জন্য ফিরে আসতাম। খাওয়ার শেষে আবারও জমিতে যেতাম এবং গোধূলি সন্ধ্যায় অনেক সময় দেখা যায় মাগরিবেরও পর হয়ে যেত আমাদের কাজ শেষ হতে হতে। এরপরে ঘরে ফিরে শরীরের কাদা পরিষ্কার করে গোসল করে একমুঠ খেয়ে ঘুমিয়ে যেতাম। আব্বার সাথে আমার শৈশবের দিনগুলো এমন করতে করতে পার হতে থাকে। এরকম করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই, একেবারে টাগরা জোয়ান হয়ে যাই। ওই মুহূর্তে আমার বোনটার তেমন কোনো ভালো বিয়ের ঘর আসে না। আমার বোনটা দেখতে শুনতে অনেকটা কালো ছিল এবং তার চেহারাও খুব বেশি সুন্দর ছিল না। চেহারার যে একটা ফেস কাটিং থাকে এটাও আসলে খুব বেশি মায়াবী ছিল না। আমাদের গ্রামের একটা সিস্টেম ওই সময় কী ছিল জানেন? সেটা হচ্ছে প্রতিটা ক্ষেত্রে মেয়ে বিয়ে দিতে হলে যৌতুক লাগবে, এবং যৌতুক দিয়ে মেয়ে বিয়ে দিতে হবে, অন্যথায় বিয়ে দেওয়া যায় না। মানে তখনই যৌতুক প্রথাটা খুবই প্রচলিত ছিল। মানে যৌতুক ছাড়া কোনো মেয়ের বিয়ে হয় না, বিয়ে হওয়ার আগেই হচ্ছে যৌতুক নিয়ে কথা বলতে হয়। তো এরকম করে অনেক ঘর আসে, কিন্তু আমার বোনের বিয়ে হয় না। আমার আব্বা একটা পর্যায়ে বলল মেয়ে বিয়ে দিতে হলে যৌতুক লাগবে, কিন্তু যৌতুকের টাকা যদি দিতে না পারি তাহলে তো আর ওকে বিয়ে দেওয়া যাবে না। বাবাও তখন প্রায় অনেকটা ভেঙে পড়ে, অনেকটা টেনশনের মধ্যে পড়ে যায়। আমিও তখন খুব টেনশন করি। আসলে ঠিক ওই মুহূর্তে বুঝতে পারতেছিলাম না যে কী করা উচিত। সময়গুলো এভাবে সামনের দিকে অতিবাহিত হচ্ছে। আমার বাবার কপালে চিন্তার ভাঁজ পড়ে যাচ্ছে। বাবা টেনশন করতেছে, আমিও টেনশন করি। ওর বয়সও বেড়ে যাচ্ছে, বয়স যত বাড়বে এক পর্যায়ে বিয়েই হবে না। এরকম করতে করতে মোটামুটি একটা ভালো বিয়ের ঘর তখন আসে আমার বোনের জন্য। ভালো একটা বিয়ের ঘর আসে এবং ভালো বিয়ের ঘরটা আসলে পরে চিন্তা করেন আমরা কতটাই অভাবী ছিলাম। সে সময় ছেলের পক্ষ থেকে বলা হলো যে মেয়ে বিয়ে করবে কিন্তু 2 লাখ টাকা দিতে হবে ছেলেকে, মানে নগদ ক্যাশ 2 লক্ষ টাকা দিতে হবে, তবেই সে বিয়ে করবে। তা আমার আব্বা বললো আমার তো 2 লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য নাই। আব্বা তখন সর্বোপরি বলল যে ঠিক আছে, আমি একটা কাজ করব, আমি 1 লাখ টাকা দিব। আমি বিয়ের পরে যেভাবেই পারি ম্যানেজ করে ছেলেকে 1 লক্ষ টাকা দিব, আমার মেয়েটার তারপরেও বিয়ে হোক। 1 লক্ষ টাকা যৌতুকে তখন আমার বোনের বিয়ে ঠিক হলো আমাদের পার্শ্ববর্তী গ্রামেরই কোনো এক ভদ্রলোকের সাথে। তো ওই লোকের অনেক বয়স হয়ে গেছে। তারপর তিনি 1 লক্ষ টাকায় মানে রাজি হলো আমার বোনকে বিয়ে করার জন্য। আলহামদুলিল্লাহ ছোট পরিহারে, মানে যেরকম করে সম্ভব হয় কি জানা হলে আর বাঁচেই না, এইরকম একটা অবস্থার মধ্যে একেবারে ছোট করে আমার বোনের বিয়ে তখন সম্পূর্ণ হয়। আলহামদুলিল্লাহ আমার বোনের বিয়ে সম্পূর্ণ হয়ে যায়। তো আমার বোনের বিয়ে সম্পূর্ণ হলে পরে আমার আব্বা চিন্তা করতেছিল যে আমার আব্বা সে সময় আলুর চাষ করে, মানে আব্বা বলতেছিল এবার আলুর ফলনটা মোটামুটি ভালোই। তো আলহামদুলিল্লাহ যদি এবার আলুটা যদি উঠে তাহলে এই আলুটা বিক্রি করে আমার বোনের মানে যেই আমার বোন জামাইকে যে টাকা দেওয়ার কথা সেই টাকা দিয়ে ফেলবে। মানে যেই আমরা যার জমিতে আলু চাষ করেছি এনাকেও বলেছি যে এই বছর আমরা আপনাকে জমিতে মানে ফসল দিব না, মানে আলু আপনাকে দিব না, আলু যা পাবো আমরা সব নিয়ে যাব, এবং সামনের বছর আলু যা হবে তা সবই আপনাকে দিয়ে দিব, সামনের বছর আর আমরা নিব না। এরকম কথাবার্তা বলি তখন আলুর চাষ করা হয়। এবং আলুর চাষ করলে পরে ভাই আল্লাহর কি হুকুম, আসলে মানে কিভাবে বলবো, আমাদের আলুগুলো জমিতে একেবারে মানে উঠানোর সময় হয়ে গেছে। আব্বা 1 দিন 2 দিন 3 দিন করে এমন করে পরিকল্পনা করতেছে উঠাবে। তো একদিন রাতের বেলা হলো কি, আব্বা আর আমি ঘুমিয়ে আছি এবং আমরা পরিবারের সবাই ঘুমিয়ে আছি। হঠাৎ করে রাতের বেলায় ঢল নামছে, রাতের বেলায় পাহাড়ি ঢল নামছে এবং ঢল নামাতে আমরা কেউই বুঝতে পারিনি। বৃষ্টি ছিল এবং বৃষ্টিতে হঠাৎ ঢল নামে। রাত 4:30টার দিকে আমার আব্বা তখন ঘুম থেকে উঠার পর দেখে আমাদের উঠানে পানি, এবং ঢলের পানি তো মুহূর্তের মধ্যে চলে আসে। আব্বা তখন চিৎকার দিয়ে বলতেছে সর্বনাশ হয়ে গেছে, উঠানে পানি চলে আসছে, তার মানে আলু খেতে আলুর কী অবস্থা। মানে ঢল আসছে, পাহাড়ি ঢল আসে আমাদের মাঝে মাঝে। আমাদের বাড়ির পাশেই হচ্ছে একটা খাল ছিল, বিশাল খাল। ওই খাল থেকে মানে খালের ওই পারে পাহাড়ের পানি এসে খালে জমে এবং সেখান থেকে হচ্ছে ঢল নামে। আবার ওইদিকে বর্ডার এরিয়া ছিল, ইন্ডিয়ার বর্ডার ছিল। একটা পর্যায়ে তখন আমার আব্বা কী করলো আর বুঝতে পারলো না, আমার আব্বা তখন আলু ক্ষেতের দিকে দিল দৌড়। তখন পানি একেবারে মানে কোমরের উপরে পানি উঠে গেছে। এবং একটা পর্যায়ে আমার আম্মা তখন আমার ডাকতেছে, রে হাবিবি সর্বনাশ হয়ে গেছে, তোর আব্বা তো জমিনের দিকে দৌড় দিল, উঠে। আমি তখন উঠলাম, উঠে থেকে পানি থই। মানে এই কখনই তো বৃষ্টি হলো, পাহাড়ি ঢল নামলো, খালের পানি জমে গেল, পানি চলে আসলো। আসলে কেউই তখন বুঝতে পারলাম না। তখন পর্যন্ত কিন্তু সূর্য মামা উদয় হয়নি, তখনও অন্ধকার। আমিও তখন দৌড়াতে শুরু করলাম জমির দিকে। গিয়ে দেখি জমিতে বুক সমান পানি। চিন্তা করেন আলুর জমিতে যদি বুক সমান পানি হয় তবে সেখান থেকে আলু উঠাবো কেমন করে। আমার আব্বাও কাঁদতেছে, আমিও কাঁদতেছি, এবং দূর থেকে তখন বাতাসে ভেসে আসলো ফজরে আজানের শব্দ। আমি আর আব্বা তখন কান্নাকাটি করতেছি। জমির উপরে দাঁড়ায় একটা সময় আস্তে আস্তে করে আলো ফুটে, এবং আলো পড়ার পরে আমি আর আব্বা তখন ডুব দিয়ে মাছ যেমনে ধরে
আপনারা দেখবেন পুকুরে ডুব দিয়ে মাছ যেমনি ধরে ঠিক তেমনি ডুবাইয়া আমরা তখন নিচ থেকে আলু উঠাচ্ছিলাম। এটা শুধু আমি না, মানে আমাদের ফসল না, আমাদের ওই খালের পাড়ে যত মানুষের জমি ছিল প্রায় সব মানুষের জমির একই অবস্থা এবং সবার জমি হচ্ছে তলিয়ে গেছে। আমরা 10 ভাগের 1 ভাগ আলুও পাই নাই, 10 ভাগের 1 ভাগ আলুও পাই নাই। এবং যে পরিমাণের আলু পাইছিস তা দিয়ে আমাদের যে খরচ হয়েছে জমিতে সেই টাকাই উঠবে না। এবং আলুতে এভাবে পানি ধরে গেছে, পানি লেগে গেছে, তো আলু তো আর মানে থাকবে না, আলু তো নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি বাড়িতে আনার কিছুদিন পরে আলুতে পচন ধরে। পুরো সময়টাই আমাদের অভাবে গেল। এবং এই অভাবটা শুধু যে আমাদের গ্রামের তা নয়, কিন্তু শুধু যে আমাদের পরিবার তা নয়, আমাদের আশেপাশের গ্রামেরও প্রায় প্রতিটা পরিবারে এ অভাব দেখা দেয় এবং সবাই তখন অভাবে অনটনে একেবারে জর্জরিত। কি করব না করব কোনো কিছুই বুঝতে পারছি না। এবং এমতো অবস্থার ভিতরে মরার উপরে খাঁড়া বলে একটা কথা আছে। আমার বোনজামে আমার বোনকে মাইর দেয়, আমার বোনজামে আমার বোনকে মারে, আমার বোনকে আমাদের বাড়িতে পাঠায় এবং আমরা যাতে মানে টাকা দিই। তাদেরও অভাব, মানে আমার বোনেদেরও অনেক ফসল টসল নষ্ট হয়ে গেছে, তো তাদের নষ্ট হয়েছে, আমাদেরও তো নষ্ট হয়েছে, কিন্তু কোনোভাবেই তাদেরকে বুঝাইতে পারলাম না যে আমাদেরও ফসল নষ্ট হয়েছে, আমরা তো ফসল বিক্রি করে টাকা দিব ভাবছিলাম, কিন্তু এটা তো আর হচ্ছে না। আমার বোন জামাই ডিরেক্টলি আমার আব্বাকে বললো যে আপনি যদি আমার টাকা না দেন আমি আপনার মেয়েরে তালাক দিয়ে দিব। মানে তখন ভাই যৌতুক কথাটা এমন প্রচলিত যে টিভিটা খুললেই যৌতুকের কথা বলতাম এবং বিটিভিতে শুধু যৌতুক নিয়ে কথা হতো। তো এরকম অবস্থা ছিল তখন। আর আমাদের পাড়ায় যৌতুকটা সবচেয়ে বেশি প্রচলিত ছিল। আমার আব্বা তখন কান্নাকাটি করতেছে, আমিও কান্নাকাটি করি, কি করব না করব কিছুই বুঝতে পারি না। আল্লাহকে বলে আল্লাহ একটু উপায় বুদ্ধি বের করে দাও, আল্লাহ এইভাবে তো চলা যায় না। এবং একবার যে আমার বোন তখন প্রেগনেন্ট, মানে আমার বোনের পেটে বাচ্চা আছে, ওই অবস্থার ভিতরে সে আমার বোনকে মারে, প্রতিদিন মারে, মানে এমন মারে যে মারিয়ে বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। আমরা যখন মানুষ পাঠাই সবার কাছে গেলে একটা কথাই বলে যৌতুকের 1 লাখ টাকা দিবে বলে দেয় না, এই জন্য মারতেছি। কোন এক সমাজে আমরা তখন বসবাস করতাম যে যৌতুকের টাকা না দেওয়ার কারণে আমার বোনকে মারতো, কিন্তু তার জন্য আমরা কারো কাছে কোনো বিচার পাইতাম না, কেউ কোনো বিচার করতো না। গেলেই বলতো যৌতুকের জন্য যে টাকা ধার্য হয়েছে ওই টাকা দেন না কেন, কতদিন ঘুরাবেন। এবং এরকম করতে করতে আমাদের এলাকার মেম্বারের কাছে তখন আমার মানে বোন জামাই একটা প্রস্তাব দিল। প্রস্তাবটা শুনলে আপনার হাসিও পাবে আবার কষ্টও লাগবে। প্রস্তাবটা ছিল এইরকম যে তার একটা বোন আছে, মানে তারই একটা ছোটো বোন আছে এবং তার ছোটো বোনটা একটু মানে আপনার কি বলে প্রতিবন্ধী টাইপের। প্রতিবন্ধী বলতে ওই রকম না, ধরেন আপনার একটা হাত একটু কম কাজ করে, মানে একটা হাত একটু ছোট এবং এটা কম কাজ করে, এমনি ঠিক আছে, বাকি সব ঠিক আছে। এবং দেখতে শুধু ভালো না, একেবারেই কালো এবং খাটো। আমারে বলতেছে যে আমি যদি ওনার ওই ছোটো বোনটাকে বিয়ে করি তাহলে আমার আব্বাকে আর যৌতুক দিতে হবে না। যদি আমি ওনার ছোটো বোনটাকে বিয়ে করি তাহলে যেই 1 লাখ টাকা আমার আব্বা ধার্য করছে যৌতুক দেবে আমার বোন জামাইকে, ওটার দেওয়া লাগবে না যদি আমি আমার বোনের ননদকে বিয়ে করি। পরে আমার আব্বা বলতেছে যে আমাদের পারিবারিক অবস্থা যেরকম আমরা তো কোনোভাবেই এই যৌতুকের টাকা দিতে পারবো না, আমাদের তো এই যৌতুকের টাকা দেওয়া সম্ভব না। এখন আমার আব্বা তখন বলতেছে হাবিব তাহলে একটা কাজ কর, তুই মেয়েটারে বিয়ে করে ফেল। মেয়ের নাম ছিল হচ্ছে রোমানা আক্তার। বলে তুই রোমানারে বিয়ে করে ফেল। আমার আব্বা বলতেছে, আমি তখন বললাম যে আমি রোমানারে বিয়ে করে ফেলবো। আব্বারে বলতেছে যে না আব্বা আমার দ্বারা এটা সম্ভব না, বা আমি তো ওই মেয়েরা কখনো ওইভাবে দেখি না, মেয়েও দেখতে সুন্দর না, মানে একটু অন্যরকম চেহারা আমার ভালো লাগে না এবং কালো, খুবই কালো। আমি বললাম যে না আমি বিয়ে করবো না। এবার আমার বোনকে মারে কাটে, আমার বোনকে অত্যাচার করে। আমার মাও তখন আমাকে হাতে পারে ধরে কান্নাকাটি করে যে হাবিব এটা কর, বাবা না ভালো এটা কর। আমার আম্মাও যখন বুঝে, আব্বাও যখন বুঝায়, একটা পর্যায়ে আমি তখন মানে নিরুপায় আর কি, আমার তো আর কোনো উপায় নেই, কিছু করার নাই। এক পর্যায়ে নিরুপায় হয়ে আমি তখন রাজি হলাম যে আচ্ছা ঠিক আছে আপনারা যেটা বলতেছেন এটা করব। শেষ পর্যন্ত আমি রাজি হলাম এবং যৌতুকের কারণেই, মানে যৌতুকের টাকা না দেওয়ার কারণে আমার বোনের ননদকে আমি তখন বিয়ে করে আমার বাড়িতে আনছি। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমাদের বাড়ি থেকে তাদের বাড়িতে মানুষ গেছে, তারা খাওয়াই নাই পর্যন্ত, কিন্তু আমার আব্বা প্রায় 40 জনের মতো মানুষ খাওয়াইছে। বাট আমরা গেছি, আমাদেরকে মানে কি বলবো আর কি, বলার মতো কোনো ভাষা নাই। যাই হোক একটা পর্যায়ে তখন আমার ওয়াইফ রোমানাকে তখন বিয়ে করে আমরা আমাদের বাড়িতে নিয়ে আসি। বাসর করে এসে ভাই আমার মনটা একদম ভেঙে গেছে। আমার অনেক স্বপ্ন ছিল আমি দেখে শুনে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করব এবং যার সাথে আমার জীবনটা অনেক সুখের কাটবে, অনেক শান্তিতে কাটবে, যাকে বিয়ে করে আমি অনেকটা ভালো থাকবো, এরকম চিন্তাভাবনাই আমার মাথায় ছিল বা এরকম চিন্তাভাবনাই করছিলাম। কিন্তু এরপরে আমি যাকে দেখলাম, মানে তাকে দেখার পরে ভিতর থেকে মানে সম্পূর্ণ কিছু তখন নষ্ট হয়ে গেছে। যে এইরকম কালো কুচ্ছিত চেহারার একটা মেয়ের আমি বিয়ে করলাম, এইটা আমার বউ, তারপরেও আর কি আর করা, আমি ওইটার সাথেই তখন থেকে গেলাম এবং বাসর ঘর করলাম।
এবং বাসর করার পরে পরিবারে তখন অভাব, মানে খুব অভাব, এবং অভাবে অনটনে ঠিকমতো 3 বেলা খাবার আমরা খেতে পারি না। এই অবস্থার ভিতরে রোমানাকে বিয়ে করছি। রোমানা প্রতিনিয়ত আমার আব্বার সাথে ঝগড়া করে, সবসময় আমার আব্বার সাথে ঝগড়া করে, এবং পরিবারে আসলেই তখন ঝগড়া ঝাঁটি, ভালো লাগে না। ধরেন সারাদিন মানুষের জমিতে কাজ করি, মানুষের জমিতে কাজ কাম করে রাতের বেলা একটু ঘরে আসলে মা বিচার দেয়, আমার বউ বিচার দেয়, কতক্ষণ মা বিচার দেয়, কতক্ষণ বউ বিচার দেয়। এই জিনিসগুলো আর ভালো লাগে না, নিতে পারি না। একটা সময় খুবই রেগে গেলাম যে শালার আর পরিবারেই থাকবো না, এই পরিবার থেকেই বেরিয়ে যাব। এক পর্যায়ে আমি তখন এই পরিবার থেকে বেরিয়ে যাই, এবং পরিবার থেকে বেরিয়ে আমি তখন চট্টগ্রাম শহরে চলে যাই। চট্টগ্রাম শহরে চলে যায়, ওখানে ঠেলা গাড়ির একটা কাজ পাই, ঠেলার একটা কাজ পাই, মানে মালামাল এইখান থেকে ওইখানে নিয়ে যাওয়া ঠেলা গাড়ির একটা চাকরি আমি তখন পাই। আমি তখন সেই ঠেলা গাড়ির কাজের ওখানে কাজ নিয়ে নিই, মানে ওইখানে কাজ নেই। কাজ নেওয়ার পরে মানে কাজ করতেছি, অনেক দিন কেটে গেছে, আমি পরিবারের সাথে আর কোনো যোগাযোগ রাখি নাই, কোনো খোঁজ খবর রাখি নাই পরিবারের সাথে। প্রায় আপনার 2-2.5 মাস কেটে গেছে, এবং 2-2.5 মাস এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, এটা আমি বলতে ভুলে গেছিলাম। আমার বউকে বিয়ে করার কিছুদিন পরে, মানে রোমানাকে বিয়ে করার কিছুদিন পরে রোমানা বলে প্রেগনেন্ট, মানে বিয়ে করার কয়েকদিন পরে বলতেছে আমি প্রেগনেন্ট, আমার পেটে বাচ্চা আছে। তো আমার কাছে আরেকটা জিনিস মনে হয়েছে কি, যে এই বাচ্চা আমার বাচ্চা না, মানে ওর পেটে বাচ্চা নিয়েও আমারই বিয়ে করছে। মানে আমার একটা ধারণা আর কি, যে কারো না কারোর সাথে ওর পরকীয়া আছে, মানে প্রেম ছিল, বা ওইখান থেকে তার পেটে বাচ্চা আসছে, এবং তার বোনের ওই কলঙ্ক ঢাকার জন্যই কিন্তু তার ভাই, মানে আমার বোন জামাই জোর করে আমার কাছে একরকম বিয়ে দিয়ে দেয়। তো এইটা আমার ধারণা ছিল আর কি, কারণ বিয়ে করার কয়েকদিন পরে তো আর প্রেগনেন্ট হয়ে যেতে পারে না, ও বলে ওর পেটে বাচ্চা আছে। এবং আমি যখন এখানে কাজ করতেছি চিটংয়ে, অনেক মাস ধরে আমি এখানে কাজ করি, এবং সেখানে আমার এলাকার একজন লোকের সাথে আমার একদিন দেখা হয় হঠাৎ করে। ওই সময় তো আসলে মোবাইল ফোন ছিল না, মোবাইল চালাইতাম না, কারোর সাথে কথা বলতাম না, মানে নিজের মতো করেই পড়ে থাকতাম। একটা পর্যায়ে আমার এলাকার এক লোকের সাথে আমার একদিন দেখা হয়, আতরের ডিফু বলে একটা জায়গা আছে ওখানে। এবং দেখা হওয়ার পরে ওনারা আমি জিজ্ঞেস করলাম পরিবারের অবস্থা, উনি বলে মানে আমার নাকি মেয়ে হয়েছে। তখন মনে হয় আমার বিয়ের আপনার 7 মাস হবে, 7 মাস কি 8 মাস এরকম, এর বেশি না। তো 10 মাস 10 দিন তো লাগে একটা বাচ্চা হওয়ার জন্য, 7 মাসে 8 মাসে কীভাবে বাচ্চা হয়। আমি শুনলাম আর নাকি বাচ্চা হয়েছে, এবং শোনার পরে মানে এত খারাপ লাগছে যে আরও রাগ হয়ে গেল, যে আর বাড়িতেই যাবো না। কয়েক মাস পরে চিন্তা করলাম যে আমার আব্বা আম্মাগুলো কেমন আছে, বাচ্চা হয়েছে, বাচ্চার কী অবস্থা, তাইলে যাই। একদিন বাড়িতে গেছি, যাওয়ার পরে দেখি বাচ্চা অনেক বড়, মানে মোটামুটি অনেক বড়, মানে দেখে মনেই হয় না যেটা আমার মেয়ে। যাই হোক, এরপর আমি মেনে নিলাম, যেহেতু তার সাথে আমার বাসর হয়েছে বা সব কিছুই হয়েছে, আমি নিজেরই মেনে নিলাম। মেয়েটাও দেখতে খুব সুন্দর হয়েছে, মানে অনেক সুন্দর। মানে এইটা যে আসলে ওর মেয়ে, এটা কেউ বলবেই না, মানে আমার মেয়েও বলবে না, ওর মেয়েও বলবে না, কারণ আমি তো অনেকটা কালো, ও কিন্তু কালো, কিন্তু মেয়েটা ছিল একেবারে ফর্সা। তো আমি বলতে চাই না, মানে আল্লাহই ভালো জানে। আমি শুনেছিলাম ওদের ঘরে একজন কাজের লোক ছিল, একটা কাজের ছেলে ছিল, এই ছেলের বাড়ি ছিল নোয়াখালীর ওইদিকে, এবং ছেলেটা দেখতে অনেকটা সুন্দর ছিল। ওদের বাড়িতে কাজ করতো, বিভিন্ন বাড়িতে কাজ করতো, এরকম ওদের বাড়িতেই থাকতো। ছেলেটা অনেক সুন্দর ছিল, এবং ওরে বিয়ে করার কিছুদিন আগে ছেলেটারে মাইরা আমার বোনজামাইয়ে বাড়ি থেকে বের করে দেয়। মানে আমার একটা ধারণা যেটা ওই ছেলে সন্তানই হবে, মানে আমার একটা ধারণা আর কি। এরপর এটা তো আর আমি কারো কাছে বলতে গেলাম না, বা কাউরে বললাম না বলে আমি তখন বউ নিয়ে মানে ওরে নিয়ে ভালোভাবেই আসি। তখন ওর সন্তানটা হওয়ার পর ও কিছুটা সফট হয়ে গেছে। আগে যেরকম একটু খারাপ ছিল, উগ্র মেজাজে ছিল, কথায় কথায় গালমন্দ করতো, এখন আসলে ঠিক ওরকমটা নাই। অনেকটা ঠান্ডা হয়ে গেছে, অনেকটা শান্ত হয়ে গেছে, এবং অনেকটাই শান্ত, আগের মতো আর নাই। এবার আমি তখন ভাবলাম যে বাচ্চারা যেহেতু হয়েছে, বাচ্চাটার দিকে তাকায় আমি আর শহরে যাব না, কারণ ছেলেটার আমার অনেক ভালো লাগে, অনেক মায়া লাগে, অনেক সুন্দর লাগে। তো আমি আর শহরের দিকে যাব না, আমি বাচ্চাটারে নিয়ে পড়ে আছি। তখন আমার আব্বা করলো কি, আপনার খালের মধ্যে মাছ ধরতে যেত। আব্বা তখন খালে মাছ ধরতো, এবং ওই মাছ ধরার পরে আমাদের পরিবারের খাবার জোগাড় হইতো, মানে তরকারি কেনা লাগতো না, মাছ কেনা লাগতো না। আবার বাকি মাছগুলো আমার আব্বা বিক্রি করতে পারতো, আমার আব্বা বাজারে নিয়ে বিক্রি করতো। তো বিক্রি করলে পরেও না অনেক ভালো টাকাই আসতো, খারাপ না, অনেক ভালো টাকাই হতো। এরকম করে আব্বা তখন মাছ ধরে খালের মধ্যে মাছ ধরে। একদিন হলো কি, আব্বা রাতের বেলায় মাছ ধরতেছে, আব্বা জাল মারতো, খালের মধ্যে জাল মারে, এরকম করে জাল মেরে মাছ ধরে। একদিন রাতের বেলায় আব্বা হঠাৎ করে এসে আমার ডাকতেছে জোরে জোরে যে হাবিব উঠ, ঘুম থেকে উঠ, তাড়াতাড়ি উঠ। তো ডাক দেওয়ার পর আমি তখন ঘুম থেকে উঠলাম, কী হয়েছে, এবং উঠার পরে আব্বার হাতে দেখলাম জল করা টাইপের কী জানি একটা, এই হিন্দু ধর্মের মানুষের যেরকম একটা আপনার মূর্তি হয় না, এরকম একটা মূর্তি, মানে প্রতিভা, এবং এটা জল করতেছে, মানে দেখে মনে হচ্ছে যেন মানে এরকম সিলভারের টাইপের, সিলভার কালার। পরে আমি বললাম যে আব্বা এটা কি? আব্বা বলে জাল মারছিলাম খালের মধ্যে থেকে উঠছে। এটা উঠার পর আমি তো অবাক হয়ে গেলাম যে এটা এরকম, এটা জিনিসটা কি। তো এটা ঘরের মধ্যে নিলাম, নিয়ে কুপি বাতি দিয়ে জ্বালাইয়ে দেখলাম যে এটা মনে হয় পিতলের।
এরকম হবে পিতলের বা রূপার, এরকম হবে, কিন্তু অনেকটা বড় এই সাইজ ছিল এটার। কিন্তু মানে হিন্দুদের আর কি, মানে হিন্দুদের প্রতিভা দেখলেই বোঝা যায়। তো আমি তখন আব্বারে বললাম যে আব্বা জিনিসটা কী এবং কী করা যায়। আব্বা বলে সকালবেলা গমেশদার বাড়িতে নিব, মানে গমেশের বাড়িতে নিব। আমাদের এলাকার হিন্দু ধর্মী একজন লোক আছে, নাম হচ্ছে গমেশ, মানে ওনার সবাই গণেশ বলে আর কি, আমরা গমেশ বলি। তো উনি মোটামুটি এলাকার মধ্যে হিন্দু ধর্মের একজন মানে সর্দার মাতবর বলা চলে। তো সকাল 7টা বাজে আমি আর আব্বা তখন এটা নিয়ে ওনার বাড়িতে গেছে। উনি অনেক ভালো মানুষ, মানে গণেশদা অনেক ভালো মানুষ, আমাদের গ্রামের সবচেয়ে ভালো মানুষ। হোক না হিন্দু, কিন্তু হিন্দু ধর্মের হলেও লোকটা অনেকটা ভালো, তার মন মানসিকতা অনেকটাই ভালো। যাওয়ার পর আমার আব্বা তখন এটা দিল, দেওয়ার পর উনি এটা হাতে নিল এবং হাতে নিয়েই উনি কান্না করতে শুরু করছে, মানে পুজোও করতেছে কান্নাও করতেছে। আমি আর আব্বা তখন দাঁড়িয়ে আছি যে বিষয়টা কি, মানে ঘটনাটা কি। এবং অনেকক্ষণ ধরে কান্নাকাটি করার পর উনি আমার বলে এটা কই পাইছিস। আমার আব্বারে বলে, আমার আব্বা বলে খালে তো জাল মারছিলাম, খালে জাল মারার পরে খাল থেকে উঠছে। এবং উনি তখন আমার আব্বার দিকে তাকিয়ে বলতেছে তুই আমার মায়ের আমার ঘরে ফিরাই দিছিস, তুই কী চাস, মানে তুই কী চাস। আমার আব্বা বলে আমি কিছু চাই না। গমেশদার কিন্তু আবার স্বর্ণকারের দোকান ছিল, মানে স্বর্ণকারের দোকান আছে ওনার অনেক বড়, উনি স্বর্ণের মানে ব্যবসা বাণিজ্য করে। তখনই উনি কী করলো, ঘর থেকে একটা এই মোটা টাইপের স্বর্ণের চেন এটা আইনা আমার আব্বার গলায় পরাই দিল। আব্বার গলায় পরাই দিল এত মোটা স্বর্ণের চেন দেখে তো আমি অবাক হয়ে গেলাম। আমি তখন তাকাই আছি, আমার আব্বা তখন চেনটা নিল না। মানে আব্বাও মানে গমেশদার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আর কি। আব্বা তখন চেনটা খুলে বললো আপনার স্বর্ণের চেন আমি নিব না, আমি যদি আপনার মানে মাকে আপনার কাছে এনে দিতে পারি, আমি আপনার কাছে, আপনি আপনার ঈশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করবেন, ঈশ্বর যেন আমার ছেলেটার একটা ব্যবস্থা করে দেয়। আমার পরিবারে অনেক অভাব, যদি পারেন আমার ছেলেটার একটা ব্যবস্থা করে দিতে বলবেন আপনার ঈশ্বরকে, আমি চলে যাই। আমার আব্বা তখন চলে আসলো। আমি তখন বললাম কী ব্যাপার বাবা, একটা স্বর্ণের চেন দিল, এটার দাম তো অনেক টাকা, তুমি নিলা না কেন। আমার আব্বা বলে না রে বাবা, এটা কুড়েয়া পাইছি, কুড়েয়া পাওয়া ধন, যেটা কুড়েয়া পাইছি এটা নিয়ে বাবা আমাদের এত লোভের দরকার নেই। এটা যদি ওনাদের ধর্মের কাজে লাগে তাহলে ওনারা এটা নিয়ে যাক, আমাদের তো এটা লাগবে না, আমরা এটা দিয়ে কী করব। আমি তখন বাড়িতে চলে আসি এবং ওই দিনে মানে যেদিন সকালবেলা গেছি ওই দিনে রাতের বেলায় আনুমানিক 9টা থেকে 9:30 বাজে হিন্দু ধর্মের 6 জন মানে লোক, ওখানে হিন্দু ধর্মের একজন পণ্ডিতও আছে, উনি সবাই এসে আমার আব্বাকে ডাকতেছে। আব্বাকে যখন 2টা ডাক দিলাম আমি তখন ঘুম থেকে উঠছি, ওইটা বেরোইলাম, বেরোয়ার পর ওদেরকে বসতে দিলাম। বসার পর আমার আব্বারে ডাকলো পণ্ডিতে, ডেকে আব্বুর সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা বললো। বলার পর আব্বুরে বললো তুমি এটা কোন জায়গায় পাইছো। আব্বু তখন জায়গার ঠিকানা বললো, ওই জায়গায় পাইছি, আমি জাল মারছি, আমার জালে উঠে আসছে। তখন ওই গণেশদা আমার আব্বারে বলতেছে যে হাবিবের বাবা তুমি আমার কাছে কি চাও। আমার আব্বা বলে আমি আপনার কাছে কিছুই চাই না, শুধু আমি বলেছিলাম যে আপনার ঈশ্বরকে বলেন আমার ছেলের একটা ব্যবস্থা করে দিতে। বলে আচ্ছা কালকে সকালে তোমার ছেলের আমার দোকানে পাঠাইও। এই কথা বলে তারা তখন ওখান থেকে চলে আসে। আসার পরে পরের দিন সকালবেলা আমি গণেশদার দোকানে যাই। যাওয়ার পরে তিনি আমার ভিতরে নিয়ে বসে আমার বলে যে হাবিব কি করবি, বাজারে কোনো দোকান করবি। আমি বললাম যে বাজারে দোকান করব, দোকান করতে তো অনেক টাকা লাগে, অনেক পুঁজি লাগে, এখন বাজারে করা যাবে কিনা। উনি আবার বলে তুই যদি বাজারে করতে চাস তোরে আমি বাজারে একটা ভালো দোকান ব্যবসা ধরাই দিব, তুই বাজারে ব্যবসা বাণিজ্য করবি, ওইটা ভালোই হবে, করবি। তাই আমি বললাম যে না কিছু বলি না। এরই মাঝে ওই গমেশদার এক ভাতিজা আছে, সে আবার স্বর্ণকার দোকানে থাকে, উনি বলে আরে ওরে আপনি বাজারে দোকান দিয়েও ব্যবসা বাণিজ্য বুঝে, ব্যবসা বাণিজ্য বুঝবে, ও তো বুঝবে না, ও তো আরও লস হবে, একটা কাজ করে ওই বিদেশ পাঠাই দেন। মানে গমেশদার ভাতিজা বলতেছে যে ওরে বিদেশ পাঠাই দেন, এটাই ভালো হবে। তাদের একজন লোকের কথা বললো, তাদের কোন লোক জানি সৌদি আরবে থাকে, বলে ওনার সাথে কথা বলে ওরে বিদেশ পাঠাই দেন। এবার আমারে বলে তুই বিদেশ যাবি। আমি বললাম যে হ্যাঁ বিদেশ যদি নিয়ে যান তাহলে যাইতে চাই, কারণ বিদেশ যেতে চাই। মানে আমার এই দুনিয়ার ক্যাচাল আর ভালো লাগে না, মানে বাড়ির ক্যাচাল, মায়ের ক্যাচাল, বোনের ক্যাচাল, এরপরে মানে আমার সন্তানের ক্যাচাল, বউয়ের ক্যাচাল আর ভালো লাগে না। যদি বিদেশে নিয়ে যায় তাহলে আমি যেতে রাজি আছি। মানে আমার একটা চিন্তা ভাবনা যে বিদেশ যদি চলে যায় তাহলে আমি সব কিছু থেকে বেঁচে যাব, বিদেশ যেতে পারলে ভালো। পরে আমি বললাম যে যদি বিদেশে যাওয়া যায় তাহলে আমি রাজি আছি, আমি যেতে রাজি আছি। বলো আচ্ছা ঠিক আছে, তাহলে তোর বিদেশে পাঠিয়ে দিব, তুই বাড়িতে যা, আমি তোর আব্বার কাছে খবর দিব। ওই দিনে বিকেলে আমার আব্বার কাছে উনি টাকা দেয়, টাকা দিয়ে আমার আব্বার নাকি বলে দিয়ে টাকা দিয়ে তোর ছেলেরে বল চিটং শহরে যাইয়া পাসপোর্ট বানানোর জন্য। একটা লোকের ঠিকানাও দেয়, ওই ঠিকানা দেওয়া লোকের বাড়িতে যাই, বাসায় যাই চিটংয়ে, এবং উনি আমার তখন পাসপোর্টের তক্তা তালাশ করে। আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে আমার তখন পাসপোর্ট হয়ে যায়, এবং পাসপোর্ট হয়ে যাওয়ার পরে আমার সৌদি আরব থেকে ভিসার জন্য তারা অ্যাপ্লিকেশান করে। আমার বউ তখন আমার সাথে খুবই ভালো, ভাই এত ভালো আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। যেই বউ আমার গায়ে পর্যন্ত হাত তুলতো, আমার উপর অত্যাচার করতো মানসিকভাবে শারীরিকভাবে, সেই বউ এখন আমার সাথে একদম দুধে ভাতে, আমার সাথে দুধে আর ভাতে এত মিষ্টি এত মধুর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বউ যেহেতু ভালো হইলো আমিও খুশি, আমার বউ আমার সাথে থাকতেছে। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল,
এইরকম করে সময়গুলো সামনের দিকে কাটতে কাটতে এক পর্যায়ে আমার সৌদি আরব থেকে ভিসা চলে আসলো। সৌদি আরব থেকে ভিসা আসার পরে সৌদি আরবে যাওয়ার তখন প্রক্রিয়া শুরু করলাম। একটা পর্যায়ে আলহামদুলিল্লাহ সৌদি আরবে পৌঁছায় গেলাম। আমি সৌদি আরবে চলে গেলাম। আমার আব্বা আম্মা বোন, এরপরে আমার বোন জামাই সবার কাছ থেকে দোয়া নিয়ে আমি সৌদি আরবে যাই এবং দাদাকে বলি আল্লাহ যিনি যেন ঈশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করে আমি তখন সৌদি আরবে চলে যাই। এবং যাওয়ার পরে একটা ভালো দোকানে আমার তখন চাকরি হয়, অনেক ভালো একটা দোকান। সেটা হচ্ছে আপনার মানে বিভিন্ন ধরনের আপনার কসমেটিকের আইটেম, ওই টাইপের একটা দোকান, সৌদিয়ান মালিক, এবং ওইটাই দোকান আমাকে তখন কাজ দেয়। আমি তখন ওখানে কাজ করি, মেলা টাকা বেতন পাই, অনেক ভালো টাকা বেতন পাই। মানে মাস শেষে আপনার 70-80 হাজার টাকার মতো বেতন পাইতাম। আমার মতো একটা পরিবারে, যে পরিবারের কাছে 70-80 হাজার টাকা ছিল স্বপ্ন, এই টাকা বেতন পাই। আবার যাইতে যে কত লাখ টাকা লাগছে এটা তো আর জানিই না। যাওয়ার সমস্ত টাকাই তো গমেশ দা ওনার কাছ থেকেই দিছে, আমাদের কাছ থেকে কোনো টাকা কিন্তু নেয় নাই। আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে সৌদি আরবে চলে যাই, ওইখানে গিয়ে কাজ টাজ করতেছি, জীবনটা পুরো পাল্টে গেল। জীবনটা পুরো পাল্টে গেল। অভাব অনটন, টেনশন, ডিপ্রেশন, এই সব কিছু থেকে তখন বেরিয়ে পড়লাম। অনেক সুখে শান্তিতে থাকতেছি এবং বউর জন্য টাকা পয়সা পাঠাইতেছি, গয়নাগাটি পাঠাইতেছি, আব্বা আম্মার জন্য পাঠাইতেছি, আমার মেয়েটার জন্য পাঠাইতেছি এবং আমার বোন জামাইয়ের জন্যও পাঠাই। সবাইরে টাকা পয়সা দিতাম সৌদি আরবে থাকতে, প্রত্যেকটা মানুষের টাকা পয়সা দিতাম। এরকম করতে করতেই মানে বছরখানিক কাটার পরেই সমস্যা দেখা দিল। আমার বউ আর আমার মায়ের সাথে ভালো থাকতে পারে না। আমার আম্মার সাথে যায় ঝামেলা, ঝগড়া, একটু হলেই ঝগড়া লেগে যায়। আমার বোন জামাই আমাকে ফোন করে বলে যে হাবিব তোমার মা খারাপ, তোমার মা এরকম, তোমার মা এরকম। আমার বউ বলে মা খারাপ, মা বলে বউ খারাপ। এরকম একটা ঝামেলার ভিতরে পড়ে গেছে আমার বোনও তখন আমার বলতেছে যে হাবিব ভাই একটা কাজ করেন, আপনার বউকে আপনার শহরে বা অন্য কোথাও নিয়ে রাখেন। এখানে যদি রাখেন তাহলে আপনার আম্মুর সাথে আপনার বউ ভালো থাকবে না, আপনার আম্মুর সাথে আপনার বউ ভালো থাকবে না, একটা ঝামেলা হয়ে যাবে। এর থেকেও ভালো হয় আপনার বউরে আপনি আলাদা কোথাও রাখেন। তো আমি তখন ভাবলাম যে আলাদা কোথায় রাখবো, আলাদা কোথায় রাখা যায়, এটা চিন্তা করতেছি। অনেক চিন্তা ভাবনা করে একটা পর্যায়ে আমি ভাবলাম যে ঠিক আছে ওরে তাহলে আমি আলাদাই রাখবো। এবার আমি তখন করলাম কি আপনার কথাবার্তা বলছি যে তুমি কি আলাদা থাকবা, মেয়ের নিয়ে আলাদা। মেয়েও তখন মোটামুটি বড় হয়েছে, মেয়ে নিয়ে আলাদা থাকবা। আমারে বলে হ্যাঁ আমি মেয়ে নিয়ে আলাদা থাকবো, তুমি আমার আলাদা থাকার ব্যবস্থা করে দাও। পরে চিটং শহরের কাছাকাছি একটা জায়গায় আমি ওর জন্য একটা ঘর ভাড়া করি, আমার আরেকজন বন্ধুর মাধ্যমে ঘর ভাড়া করে আমি তখন ওইখানে আমার বউরে পাঠিয়ে দিই। আমার বউ আর মেয়ে তখন হচ্ছে চিটং শহরে ভাড়া থাকতো, আমার আব্বা আম্মা তখন বাড়িতে থাকতো। তো আমি আর আব্বা আম্মার সাথে কথা বলতাম। আমার আব্বা আম্মা বলতে এটা ভালো করিস নাই, এই কাজটা ভালো করিস নাই, তোর বউরে তুই আলাদা কেন রাখলি, বউ যদি আলাদা থাকলে খারাপ হয়ে যায়, ভালো থাকে না, এইটা ওইটা অনেক কথাই আমার আম্মু তখন আমাকে বলে। আমি তখন আমার আম্মার কথা শুনতেছি, আর কি করবো, এখন আল্লাহ যা রাখছে তাই তো না। আমি বলি ঠিক আছে মা, তুমি টেনশন করো না, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময়গুলো কাটতেছে, এরকম করে দিন আর রাতগুলো কাটতেছে। কাটতে কাটতে আমারও প্রায় আমি একটানা 4.5 থেকে 5 বছরের মতো সৌদি আরবে, 4.5 থেকে 5 বছরের মতো সৌদি আরবে, 5 বছর সৌদি আরব থাকে। আমি সৌদি আরব থেকে 5 বছর পরে ছুটিতে আসি। তো ছুটিতে আসলে পর আমার মেয়েটা তখন অনেক বড় হয়ে যায়। আমার আলহামদুলিল্লাহ আমার মেয়েটা অনেক বড় হয়। 5 বছর পরে মেয়েরে দেখে তো আমি চিনতেই পারি না, এত লম্বা হয়ে যায়, এত ফর্সা হয়ে যায়, সুন্দর হয়ে যায়। তা আমার মেয়েটার মাঝে একটা সমস্যা ছিল, আমি এটা বলতে ভুলে গেছিলাম। আমার মেয়েটা কথা বলতে পারতো না, মানে বোবা ছিল। এটা প্রথম থেকেই বলা দরকার ছিল, আমার মনে ছিল না আমার মেয়েটা একদম বোবা, মানে কথা বলতে পারে না। তো বোবা এবং বোবা হলেও না অনেক ভালো, দেখতে শুনতে অনেকটা সুন্দরী। যাই হোক 5 বছর পরে আসছি, টাকা পয়সা কামাই এবং আমার বউর সাথে তখন ঘোরাফেরা করি এদিক সেদিক, যে আমি বউ সন্তান নিয়ে কক্সবাজার গিয়েও পর্যন্ত কয়েকদিন ঘুরে আসছি। আসার পরে আমি চিন্তা করতেছি কিছু টাকা পয়সা তো ব্যাংকে আছে, এটা দিয়ে একটু জায়গা সম্পত্তি কিনা যায় কিনা, মানে একটু জায়গাটাকে কিনতে পারলে মোটামুটি একটু লাইনে ওঠা যাবে। তো চট্টগ্রামের থেকে অক্সিজেন বলে একটা জায়গা আছে, অনেকেই চিনবেন, অক্সিজেন ভাটিয়ালির ওইদিকে। মানে আমার তখন একটা জায়গা একটু পছন্দ হয়েছে, একটু পাহাড়ের পাশে একটা জায়গা। তো জায়গাটাও দেখতে শুনতে ভালো। আমি তখন এই জায়গাটার বিষয়ে কথা বলি এবং সেই সময় 20 লাখ টাকা জায়গাটার দাম তো উঠলো। 20 লাখ টাকা জায়গাটা কিনবো, কথাবার্তা সব কিছু ঠিকঠাক করে ফাইনাল করে আমি তখন আমার বউরে বললাম যে তুমি কথাবার্তা চালাইয়া যাও, যদি সব কিছু ঠিকঠাক আমি তখন জায়গাটা কিনবো। আমিও টাকা টুকা ব্যাংকে রাখলাম, রেখে আমি তখন বিদেশে চলে আসছি। বিদেশে আসার কিছুদিন পরে তখন আবারও এই জায়গাটা সব কিছু ঠিকঠাক হলো। আমি প্রায় আপনার 3 মাস সৌদি আরবে থাইকা আমি 3 মাস পরে আবারও গেছি বাংলাদেশে, যাইয়া জায়গাটা দলিল করি, আমার নামে জায়গাটা দলিলপত্র করে আমি পুনরায় আবারও সৌদি আরবে চলে আসি। কয়েকদিন থেকে দলিল করে আবার চলে আসি এবং এর কিছুদিন পরে জায়গাটা কেনার প্রায় বছরখানিক পরে আমাদের বাড়িতে একটা উকিল নোটিশ আসে, আমার বউয়ের কাছে একটা উকিল নোটিশ আসে এবং ওই উকিল নোটিশে যেটা দেখা যায় যে ওই জায়গার মালিক অন্যজন। আমরা কিন্তু জায়গাটা চারপাশ থেকে বাউন্ডারি করে জায়গাটা আমরা দখলে চলে গেছি। আমাদের বাসায় উকিল নোটিশ পাঠানো হয় যাতে আমরা জায়গা ছেড়ে দিই, জায়গার মালিক আমরা না। এবং আমরা যে দলিল করছি, যে লোকের কাছ থেকে আমরা দলিল করছি, মূলত তিনি জায়গার মালিক না,
জায়গার মালিক আরেকজন। এইটাই শোনার পরে তো ভাই আমার মাথায় আসমানটা ভেঙে পড়লো। আরে জায়গার মালিক আরেকজন, তাহলে আমি কে? এবার এটা নিয়ে আমি তখন ঝামেলায় পড়ছি, মানে এত ঝামেলায় পড়ছি যা বলার মতো না। আমার এই দিক দিয়ে ফোন দিয়ে ওই দিক দিয়ে ফোন দিয়ে, এই নেতা ফোন দিয়ে ওই নেতা ফোন দিয়ে, এর সাথে কথা বলে ওর সাথে ফোন করে, মানে আমি এই চট্টগ্রামে একটা ছোটো ব্যবসা, মানে আপনার সৌদি আরবে একটা ছোটো ব্যবসা করতাম, আমার ওই ব্যবসাও লাটে উঠছে, মানে ব্যবসা বাণিজ্যের অবস্থাও খারাপ হয়ে গেছে, ঠিকমতো দোকানপাট চালাইতে পারি না, ব্যবসা করতে পারি না, 24 ঘন্টা খালি ফোন আসে। এবং এরকম করতে করতে একটা নেতার সাথে আমি তখন কথা বলি, শাহ আলম ভাই বলে, উনি তখন আমাদের ওইদিকে একটু ফেডারেশনের একটু ভালো রাজনীতি নেতা ছিল, ওনার সাথে কথাবার্তা বলি। তো ওনার সাথে কথাবার্তা বলি দোকান মানে জায়গা সম্পত্তি নিয়ে। এখন দেখা গেল যে আমি দোকান করে ওনার সাথে কথা বলি, এতটুকু আমি পাই না। একটা পর্যায়ে আমি তখন আমার বউরে বললাম যে একটা কাজ করো, তুমি ওনার সাথে কথাবার্তা বলো, শাহ আলম ভাইয়ের সাথে কথাবার্তা বলো, এবং কথাবার্তা বলি ওনার কাছ থেকে কী বলে তুমি আমার জানাইও, কারণ উনি যে সময় ফোন দেয় ওই সময় তো আমি ফোন ধরতে পারি না, ওর সময় কাজে থাকি। পরে আমার বউর সাথে আমি ওনার কথা বলাই দিই, এরকম করে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে, কিন্তু কোনো পরিবর্তন নাই। মানে জায়গার মামলাধীন অবস্থায় পড়ে আছে। শাহ আলম ভাই আমাদের ঘরে আসে, আমার ওয়াইফের সাথে উনি এখানে যায় ওইখানে যায়, আমার ওয়াইফও তার সাথে যায়। এরকম করে করে মোটামুটি অনেক দিন পর্যন্ত, অনেক দিন বলতে প্রায় বছর 1.5 মতো কেটে গেল, কিন্তু জায়গার কোনো ভালো হদিশ আমি পাইলাম না। মানে জায়গা মানে আমাদের কাছ থেকে একরকম চলে যাচ্ছে, ছুটে যাচ্ছে। এমতো অবস্থার ভিতরে আমাদের বাসার যে বাড়িওয়ালা আছে, উনি একদিন আমারে ফোন দিয়ে বলতেছে যে বাসা ছেড়ে দেওয়ার জন্য। আমারে বলে আপনি বাসা ছেড়ে দেন, আপনার ওয়াইফকে নিয়ে আপনি অন্য কোথাও থাকেন, আমি বাড়ি, মানে উনি এরকম বলতেছে যে কী জানি করবে, মানে বাড়ি দোতলা উঠাবে, এটা ওইটা, মানে দোতলার কাজ করবে, ভাড়াটিয়া সব বের করে দিবে। পরে আমার আশেপাশের বাসায় আরও কয়েকজন ভাড়াটিয়া আছে, আমি তখন তাদের সাথে ফোনে কথা বলি যে আপনাদেরও কি বলছে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য? আমাকে যে বাড়িওয়ালা বললো বাসা ছেড়ে দিতে, আপনাদেরকেও কি বলছে? পরে অন্য ভাড়াটিয়ারা বলতেছে কই না, বাড়িওয়ালা তো আমাদেরকে মানে বাসা ছাড়তে বলে নাই, আমাদেরকে তো বলে নাই, আপনাদের কেন বলছে? পরে আমি বললাম যে আমারে কেন জানি বললো বাসা ছেড়ে দেওয়ার জন্য। পরে ওই পাশের বাসার একজন মহিলা, উনি আমারে বলে আপনি তো বিদেশ থাকেন, এখন বাড়িওয়ালা কেন বলছে আমি আপনারে বলি, হয়তো বাড়িওয়ালা আপনাকে ভাইঙ্গা বলে নাই, এবং ভাইঙ্গা বললে হয়তো বাড়িওয়ালারও সমস্যা হবে, এই জন্য উনি লুকাইছে। কিন্তু আমি আপনার কাছে খোলাখুলিভাবে বলি আসলে আপনার বউয়ের সমস্যা আছে, এই জন্য বাড়িওয়ালা বলছে আপনাদের বাসা ছেড়ে দেওয়ার জন্য। আমি তখন বললাম কী সমস্যা? বলে আমাদের এলাকার যে ফেডারেশন নেতা আছে শাহ আলম ভাইয়ের সাথে আপনার বউর অবৈধ সম্পর্ক আছে। আমি বললাম কী বললেন, এটা কীভাবে সম্ভব? বলে হ্যাঁ, এবং এই শাহ আলম ভাই মাঝে মাঝে আপনার বউয়ের ঘরে আসে, আইসা 2 ঘন্টা 3 ঘন্টা থাইকা গোসল টোসল করে কাপড় পাল্টায় এরপরে যায়। আপনার ওয়াইফের ঘরে শাহ আলম ভাইয়ের বহু কাপড় চোপড় আছে, আমরা গেলে দেখতে পাই। তো বাড়িওয়ালা আপনাকে ডিরেক্টলি বলে নাই, আপনি যদি শাহ আলম ভাইকে বলে দেন এই কথা, তাহলে তো শাহ আলম ভাই বাড়িওয়ালার সাথে ঝামেলা করবে, এই জন্য হয়তো শাহ আলম ভাইয়ের নামটা বাড়িওয়ালা বলে নাই। কিন্তু বাড়িওয়ালা এইগুলো দেখছে, অনেকদিন তার চোখে পড়ছে, যার জন্য উনি আপনার ওয়াইফকে বের করে দিতে চায়। মানে এটা শোনার পরে ভাই আমার তখন এত কষ্ট হইতেছে, স্যার আমি একরকম একটা প্রতিবন্ধী মেয়ের বিয়ে করলাম, এবং যার কোনো কিছুই ছিল না, আমি এরকম একটা মেয়ের বিয়ে করলাম, সেই আমার সাথে এই কাজটা করতেছে। মানে এটা কীভাবে সম্ভব? মানে এইটা কীভাবে মেনে নেওয়া? সেটা তো মেনে নেওয়ার মতো কথা না। আমি এটা মানবো কেমন করে? কলজাটা ভাই তখন ছিঁড়ে যাওয়ার মতো একটা অবস্থার, খুব কষ্ট হচ্ছে। পরে আমি ওরে ফোন করি, 1 দিন 2 দিন 3 দিন করে ফোন করি, এবং ফোন করিও আমার সাথে ঠিকমতো কথা বলে না। মাঝে মাঝে দেখো সারাদিন শাহ আলম ভাইয়ের সাথে কথা বলে। পরে একদিন আমিও বললাম যে জায়গা তো আমরা হারাইছি, জায়গায় সম্পত্তির কথা বাদ দাও, সমস্যা নাই, তুমি শাহ আলম ভাইয়ের সাথে এতটা মিশার দরকার নাই, তুমি আলাদা আলাদা থাকো, এইটা ওইটা করো। মানে আমি ওরা আলাদা করে দিলাম যে তুমি শাহ আলম ভাইয়ের সাথে কথা বলার দরকার নেই, আমি আমার টাকা পাইলে পাবো, জায়গা পাইলে পাবো, না পাইলে নেই, নিয়ে তুমি কথা বললো না। ও মা, এটা বলতেছি, কিন্তু আমার বউ আর আমার কথা শোনে না। এই শাহ আলম ভাইয়ের সাথে সে উঠা বসা, আমি তো জায়গা হারাইলাম, টাকাও হারাইলাম, জায়গাও হারাইলাম, এখন দেখা যায় আমি আমার বউকে হারাবো। আমার মেয়েটা বড় হয়েছে, আমার মেয়েটারও প্রায় বিয়ের বয়স হয়ে গেছে। এইরকম বয়সী একটা মেয়ের মা মানে কীভাবে এরকম কাজ করতে পারে? ও তো দেখতে শুনতে সুন্দর না, কিন্তু আমি বিদেশ চলে আসার পরে ওই বেশি বেশি পার্লারে যাইতো, মানে সপ্তাহের মধ্যে 2 বার পার্লারে যাইতো, কি ইঞ্জেকশন দিত, এই করতো সেই করতো, কী করে জানি অনেকটা সুন্দর হয়ে গেছে। আগে তো একেবারেই কালো ছিল, এখন কিন্তু এতটা কালো নয়, চেহারা অনেকটা ফর্সা হয়ে গেছে এবং অনেক সুন্দর হয়ে গেছে। সত্যি কথা বলতে যেটা, আগের চেহারার সাথে তার বর্তমান চেহারার কোনো মিলে আমি খুঁজে পাই না। খুবই মায়াবী হয়ে গেছে চেহারা, এবং চেহারা দেখার পরে মানে এই শাহ আলম ভাইয়ের সাথে ও তখন এগুলো করে। তো আমার মেয়ে তো বোবা, আমার মেয়ে তো আর আমার কোনো কিছু বলতে পারে না, এগুলো হচ্ছে। পরে আমার মেয়ে তখন মারা জানালাম, বাপেরে জানালাম, তারা বলে তোর বউরে বল বাড়িতে চলে আসার জন্য। আমি ওকে বললাম তুমি বাড়িতে চলে যাও, তুমি এখানে থাইকো না, তুমি বাড়িতে চলে যাও। বাড়িতে যাইতে বলে আমার বউ বাড়িতেও যাবে না, ও বলে না আমি বাড়িতে যাবো না, আমি এখানেই থাকবো। আমার মেয়েরে কই জানি ভর্তি করাইছে কোন স্কুলে না কোথাও, এখানে পড়াশোনা করে, এই জন্য মানে বোবার স্কুলে ভর্তি করাইছে, এই জন্য যাবে না, ও বাড়িতে যায় না।
এবং এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার মা তখন আমার বললো, একটা কাজ কর হাবিব, তুই চলে আয়, তুই বাড়িতে আয়, যদি বাড়িতে না আসিস তাহলে তোর বউরে তুই হারাবি, তোর বউ যে কোনো সময় খারাপ হয়ে যাবে। তা বউ সন্তানের কথা চিন্তা করে আমি তখন সৌদি আরব থেকে ছুটিতে আসি, 6 মাসের ছুটি নিয়ে আসি। এই 6 মাসের ছুটি নিয়ে আসি এবং আসার পরে ভাই এমন একটা অবস্থা হয়েছে, আমি যেদিন ছুটিতে দেশে আসছি এই 3 দিন পরে, আমি শহরের মধ্যে আছি, 3 দিন পরে হঠাৎ করে আমার বউ বাসা থেকে পালিয়ে গেছে। আমার বউ বাসা থেকে পালিয়ে গেছে, রোমানা বাসা থেকে পালিয়ে যাওয়ার পরে ওর মোবাইল ফোন বন্ধ। এবার মোবাইল ফোন বন্ধ থাকার পর আমি তখন আমার মেয়েটার নিয়ে বাড়িতে গেছি, গ্রামে যাই আমার মেয়েটার আমি আমার মা বাবার কাছে রাইখা আমি তখন রোমানার ভাইয়ের কাছে গেলাম। ভাইয়ের কাছে যেয়ে বললাম যে ভাইয়া এই ঘটনা। উনি বলে তো চলে গেছে, ওই তোমার শাহ আলমের সাথে ওর পরিচয় করাই দিয়েছে, ওই শাহ আলমের সাথে। আমি বললাম এটা আপনি কেমন কথা বলতেছেন, এইটা আপনি কী ধরনের কথা বলতেছেন? আপনার বোন, আমার বিবাহিতা বউ, আমার বাচ্চার মা, সে কীভাবে আরেকজন লোকের সাথে পালায়া যায়, এইটা আপনি কেমন কথা বলেন? এবং এরকম করে 1 দিন 2 দিন 3 দিন সময় কাটতে আছে, বিশ্বাস করেন প্রায় টানা 1 মাস ওই শাহ আলমের সাথে বাইরে ছিল। 1 মাস পরে ওই শাহ আলম ওরে বাড়িতে দিয়ে যায়, মানে ওদের বাড়িতে দিয়ে যায়। ওদের বাড়িতে দিয়ে গেলে পরে এবার ওর শাহ আলম আবার আমার ধমক দেয়, এই তোর এটা করবো, তোর ওইটা করবো, মানে আমার সে মানে খুব ধমকাধমকি, আমার বউ সে নিয়ে আছে আবার আমাকে ধমকও দেয়। এক পর্যায়ে তখন হলো কি, আমার বউ তখন আসছে বাড়িতে, আমার বোন আমাকে ফোন দিয়া বলে যে ভাইয়া এমন এই রোমানা তো বাড়িতে আসছে, ওরে শাহ আলমে দিয়ে গেছে। পরে আমি বললাম বাড়িতে আসো, আর যাই হোক, সে এক মাসের মতো অন্য বেটার সাথে থাইকে আসছে, এখন কি আর সে আমার বউ আছে? এখন তো আর সে আমার বউ নাই। সে যেহেতু 1 মাস অন্য বেটার সাথে থাইকে আসতে পারে, তাহলে সে তো অন্য বেটার বউ, আর আমার বউ না। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন করে কাটতেছে। এবার আমি আস্তে আস্তে আভাস পাইতেছি যে রোমানা আমার ঘরে আসার চেষ্টা করতেছে, মানে আমার পরিবার আসার চেষ্টা করতেছে। আমার কথা হচ্ছে যে না, আমি আমার পরিবারে এই মহিলাকে আর নিব না, যেহেতু সে এত বড় কাজ করে আসতে পারছে, এত খারাপ কাজই সে করছে, আমি তো আর আমার পরিবারে নিব না। এবার নিবই না। একটা পর্যায়ে আমার বোন আর আমার বোনজামে একদিন আমাদের বাড়িতে আসছে। আইসা আমার বোনজামে আমারে বলতেছে যে হাবিব ভাই, ভুল তো আপনিই করছেন, আপনি কেন বিদেশ থাকতেন, আপনি থাকতেন বিদেশে, এবং বিদেশে থাকার পর আরেকটা পর পুরুষের সাথে কেন আপনি আপনার বউর কথা বলাই দিলেন? মানুষ কি বিদেশ থাকলে তার বউর অন্য কারোর সাথে কথা বলতে দেয়? আপনার কারণেই তো সেই লোকের সাথে কথা বলছে এবং এই লোকের প্রেমে পড়ে গেছে বা এই লোকের ফাঁদে পড়ে গেছে, এই লোক তার নিয়ে চলে গেছে। তো যা হবার তা হইছে, আপনারা নিয়ে সংসার করেন। আমার মা সেই আগের কথা যে তুই যদি ওরা এখন সাইরা দেশ, তাহলে তোর বোনের সংসারে আগুন জ্বলবো, তোর বোন আছে, তোর মানে বোনের ঘরে কয়েকটা ছেলে মেয়ে হয়েছে, তোর ভাগ্নি আছে, ওদের মুখের দিকে তাকায় তুই চুপ হয়ে যা। মানে আমার মা আমার তখন উল্টা বুঝাইতেছে। আমি মারে বললাম যে তুমি আমার উল্টা বুঝাইতেছো, তোমার বস্তু উল্টা। আমি ওর ভাইরে আমি যৌতুকের টাকা দিতে পারি নাই বইলে আমি ওরে বিয়ে করলাম, আর এখন তুমি ওই রকম ঘটনা করে পারে না? আমার আব্বা আম্মা সবাই মিলে গেছে, সবাই আমার দোষ দেয়। আমি কেন শাহ আলমের সাথে ওর কথা বলাই দিলাম? ওরে একদিন ওর ভাই আমাদের বাড়িতে নিয়ে আসে এবং রাতের বেলা এসেও আমার পা ধরে চিৎকার করে কাঁদে যাতে আমাকে মাফ করে দিই, আমি ওকে মাফ করে দিই। এমন একটা অবস্থা। আমি তখন করলাম কি যে ঠিক আছে, আমি ওরে মাফ করে দিলাম। এবং ওরে মাফ করে দেওয়ার পরে তখন হলো কি, আমি বাড়িতে পড়ে আসে, আমি তখন চলে যাব, মানে বিদেশে চলে আসব। আমার মা বলে আমরা দেখে রাখবো, রোমানা আমাদের কাছে থাকবে, তোর মেয়ে হচ্ছে আমাদের কাছে থাকবে, তোর মেয়ে নিয়েও চিন্তা করিস না, কিছু নিয়ে চিন্তা করিস না, আমরা সব কিছু দেখাশোনা করবো, তুই বিদেশে যা। আব্বা আম্মা, আমার বোন জামাই সবাই আমার আবার পুনরায় সৌদি আরবে পাঠিয়ে দিল। এবার আমি সৌদি আরবে আসছি। আসার পরে ও তো বাড়িতে থাকে, আমি সৌদি আরবে থাকি। এইরকম অবস্থার ভিতরে ও আবারও এর কিছুদিন পরে, সৌদি আরবে আসার কিছুদিন পরে শুনতেছি ওর মোবাইল খালি ব্যস্ত। একটা পর্যায়ে আমার আম্মা বলতেছে যে মোবাইলে কার সাথে জানি কথা বলে, মোবাইলে পরকিয়া করে, এগুলো আম্মা বলে। ভাই কী করবো বিশ্বাস করেন, আর তো কোনো সন্তানাদি হলো না, একটা মেয়ে হলে মেয়েটা নিয়ে পড়ে আসি। বারবার ছেড়ে দেওয়ার প্রসঙ্গ আসলেই আমার বোন সামনে এসে দাঁড়ায়, বোনের সংসার দাঁড়ায়। আর বোনের সঙ্গে আর বাঁচাইতে গিয়ে তো ভাই আমার জীবন শেষ। আমি একটা মানে অজাত নিয়ে সংসার করতেছি। যাই হোক, 1 দিন 2 দিন 3 দিন এভাবে দুঃখ কষ্টের মানে যন্ত্রণা আমার যে দিনগুলো কাটতেছে, আর আল্লাহরে বলতেছে আল্লাহ একটু উপায় দাও, আল্লাহ একটা বুদ্ধি দাও, আল্লাহ এইভাবে তো থাকা যায় না, আল্লাহ এইভাবে তো চলা যায় না, আল্লাহ কিছু একটা করো। কিন্তু কেউ আর আমার কোনো কথা শোনে না। এবং এরকম করে দিন রাতগুলো কাটতেছে, এবং এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমার আম্মারে আমি একদিন বললাম তার কাছ থেকে মোবাইল নিয়ে যাও, তার মোবাইল থাকার দরকার নাই, তার কাছ থেকে মোবাইল নিয়ে গেলাম। এবং মোবাইল তার কাছ থেকে নিয়ে যাওয়ার পরে আরে ভাই এর কয়েকদিন পরে আমাদের এলাকার মানে আমাদের বাড়ির এক চাচাতো ভাই হয় সম্পর্কের, আমার দূর সম্পর্কের, ওর সাথে ধরা খায়, এই জায়গায় ধরা খায়, ওই জায়গায় ধরা খায়। গ্রামের মানুষ আমাকে ফোন দিয়ে আমার এটা বলে ওইটা বলে। একটা পর্যায়ে মাইক দিন আমারে বলে, বাবা রে তোর কাছে একটা কথা বলি, যদি পারোস তোর বউটার তুই বিদেশ নিয়ে যা। লাস্ট পর্যায়ে সেরা বলে।
আমি বললাম না আমি ওরে বিদেশে আনবো না, ওরে আমি বিদেশে এনে কী করবো, ওই যে দেশের মধ্যে এরকম করে বিদেশে কি আর ভালো করবে। আমার আম্মা বলে বিদেশে তোর সাথে থাকবে, তোর সাথে থাকলে ভালো থাকবে, বউ যদি তোর সাথে থাকে তাহলে বউ ভালো থাকবে, এই যে গ্রামে আছে সবার সাথে আছে এই জন্য হয়তো খারাপ হয়ে গেছে, তুই তোর বউরে তোর সাথে নিয়ে যা, তোর সাথে রাখ, তাহলে দেখবি তোর বউ ভালো থাকবে। এরকম করে যখন আমার বলতেছে আমি তখন চিন্তা করলাম যে আসলেই কি নিয়ে আসবো, আসলেই কি বাড়িতে আসলে ভালো থাকবে, বাড়ি থেকে নিয়ে আসবো, মানে বিদেশে কি নিয়ে আসবো, এরকম চিন্তা করতেছি। কয়েকজনের সাথে আলোচনা করলাম, সবাই বলে বিদেশে আসলে তো তোর বউ তোর সাথে থাকবে, তাহলে ভালোই থাকবে। তো আমার ওখানে ব্যবসা আছে ভাই, আমি প্রায় আপনার অনেক টাকার ব্যবসা, প্রায় কোটি টাকা দামের আমার ওখানে ব্যবসা, আমি দোকান দিছি, আমার দোকানের মধ্যে প্রায় কোটি টাকার মাল ইনভেস্ট করা। সারাদিন দোকানদারি করে বাসায় যাই, রান্নাবান্না করে নিজে নিজে খাই। পরে ভাবলাম যে ও যদি আসে তাহলে তো ভালোই হয়, একে তো ও সেভ হইলো যে ও আর খারাপ কোনো কিছু করতে পারবে না, ওর নামে আর গ্রামের কোনো নালিশ আসবে না, কোনো বিচার আসবে না, কোনো দরবার আসবে না, বা ও ভালো হয়ে যাবে, এটা প্রথম কথা। আর সেকেন্ড কথা হচ্ছে ও যদি বিদেশে থাকে তাহলে আমার রান্নাবান্নাগুলো করতে পারবে, আমার জামা কাপড় ধুইতে পারবে, আলহামদুলিল্লাহ আমি কিছুটা হলেও মানে একটা ভালো অবস্থানে যেতে পারবো, মানে একটু ভালো হবো। এই চিন্তা ভাবনা করে আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, যদি ও যদি আসতে চায় তাহলে আমাকে নিয়ে আসবো। ও বিদেশে আসতে রাজি না, কিন্তু ও রাজি না। এরপর আমি ওরে করলাম কি, নিয়ে আসছি। তো নিয়ে আসার পরে মানে ভিসা টিসা করে অনেক প্রসেস করে আমি তখন আমার মেয়ে রুবিরা, আমার মেয়ের নাম ছিল রুবিরা আমার মা বাবার কাছে রাখি আমি রোমানারা তখন বিদেশে নিয়ে আসি। তো বিদেশে নিয়ে আসি, আমার কফিল খুব ভালো মানুষ ছিল, উনি আমার বউকে দেখে আমার বউর হাতে টাকা দিয়ে যায়। আমার একেবারে ইয়াং কফিল, একদম ইয়াং, মানে ও দেখলে মনে হয় না যে ও বিয়ে করছে, কিন্তু ওর ছেলে মেয়েও বড় হয়ে গেছে, একেবারে ইয়াং কিন্তু খুব ভালো। আমার ওয়াইফকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আইনা হচ্ছে আমার ওয়াইফের টাকা পয়সাও দেয়, এবং খুব ভালোভাবেই হচ্ছে ওর সাথে আমার সম্পর্ক হচ্ছিল। এরকম করে ওই যখন সৌদি আরবে আসার পরে খুব ভালো, আর কোনো খারাপই করে না, আমার সাথে খুব ভালো, আমার সাথে সংসার করতেছে, এবং এইভাবে প্রায় 1.5 বছরের মতো সৌদি আরবে ছিল, আমার বউ হিসেবেই ছিল। এবং 1.5 বছর থাকা অবস্থায় তার মাঝে আমি কোনো সমস্যা দেখি নাই। আমার জামা কাপড় ধুইতো, রান্নাবান্না করতো, ঘর পরিষ্কার করতো, মাঝে মাঝে রাতের বেলায় দোকানে এসে শাটার ফালায় দোকানের ভিতরেও কাজ করাইতাম। ও মোটামুটি খুবই ভালো। তো যে ঠিক আছে, যেহেতু এতটাই ভালো বা সব কিছু মিলে ও ঠিক আছে, তাহলে তো আর আমার সমস্যা নাই। পরে আমি ওরে মেনে নিলাম যে আলহামদুলিল্লাহ, আল্লাহ ঠিক আছে, আল্লাহ যা করে তাহলে ও থাকুক আমার সাথে। এইরকম করে 1.5 মাস ও আমার মানে 1.5 বছর আমার এই ছিল আর কি সৌদিতে। 1.5 বছর থাকার পরে আমার কফিলের ঘরে একটা ফিলিপিনি মেয়ে ছিল, কাজের মেয়ে, একটা ফিলিপিনি মেয়ে ছিল কাজের মেয়ে, ওই মানে কফিলের বাপ মারে দেখাশোনা করতো। একটা ফিলিপিনি মেয়ে ছিল কাজের মেয়ে। এখন ফিলিপিনে ওই কাজের মেয়েটা ছুটিতে যাবে, এবং ছুটিতে গেলে পরে মেয়েটা আসবে আরও মানে 3 মাস পরে, 3 মাস ছুটিতে যাবে। ওই ফিলিপিনি মেয়ের নাকি বিয়ে ওর দেশে, তো চলে যাবে। তা আমার কফিল তখন আমারে বললো যে একটা কাজ কর হাবিব, তোর ওয়াইফটারও অন্তত 3 মাসের জন্য আমার পরিবারেতে আমার আব্বা আম্মার একটু দেখাশোনা করবে, তাদের একটু খোঁজ খবর নিবে, তাদের সাথে থাকবে, আর আমি 3 মাসের জন্য তোর এই টাকা দিব, মানে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট সে আমারে বলে। তো টাকাটা বড় কথা না, কিন্তু আপনি তো জানেন সৌদি আরবে ব্যবসা বাণিজ্য করতে হলে নিজের নামে কিছুই করা যায় না। আরব দেশে ব্যবসা বাণিজ্য করতে হলে সব হচ্ছে আমার স্পন্সরের নামে, মানে আমার কফিলের নামে করতে হয়। তাই আমার দোকানপাট সবই তো কফিলের নামে, তাই কফিলের নামে যেহেতু আছে, অ্যান্ড কফিলের বাবার একটু সেবা যত্ন করলে, কফিলের মায়ের একটু সেবা যত্ন করলে যদি ওর মনটা পাই তাহলে তো আরও ভালো, তাই না? এই চিন্তা করে আমি তখন বললাম যে আমার বউ তো এরকম কখনো করে নাই, আমি ঠিক আছে আমার বউর সাথে কথা বলে। ও বলে তুই বল, আমার বোনের মতো থাকবে। ও বলে আমার বোনের মতো থাকবে, আমার উক্তি আমাকে এরকম করে বলে, উক্তির মতো থাকবে, আমার ঘর দেখাশোনা করবে, আমাদের সাথে থাকবে। তাই আমি বললাম ঠিক আছে, ওকে, সমস্যা নাই, এভাবেই হবে। আমি তখন গেলাম এবং যাওয়ার পরে ওর সাথে কথাবার্তা বললাম আমার বউর সাথে। মানে আগে প্রথমে চিন্তা করতেছি কেমনে বলি, কিভাবে বলি, এবং কিভাবে বললে আবার কিভাবে কি হয়ে যে আমার বউ আবার এটা মেনে নেয় কি না নেয়, আবার আমার সাথে খারাপই করে কি না, কি করে না করে, এই জিনিসগুলো তো বুঝতে পারতেছি না। এইরকম চিন্তা ভাবনা করে অনেকদিন পরে একদিন রাতের বেলায় শুয়ে এমনি বললাম যে রোমানা, আমাদের তো ধরো মানে একটা মেয়ে আছে দেশে, ওর একটা ভবিষ্যৎ আছে, আমাদের তো আর কোনো সন্তানাদি আল্লাহ দেয় নেই, এমন এই ঘটনা আমার কফিল বলতেছে। আমার বউ আমার বল, আমি কি কখনো এই ধরনের কাজ করছি? আমি বললাম না, তুমি করো নাই ঠিক আছে, কিন্তু যদি তুমি যাও তাহলে আমার জন্য ভালো হয়, কফিলের সাথে আমার আরও সম্পর্কটা একটু ভালো হবে, আমার কাজ কামে সুবিধা হবে, তুমি যদি যাও তাহলে যদি পারো তুমি একটু যাও, এটা ওরে বলি। বলার পরে একটা পর্যায়ে তখন বলে রাজি, ঠিক আছে ও যাবে। তাই ওই মেয়েটা মানে পিলিবানি মেয়েটা যাওয়ার 15 দিন আগে আমি ওই কফিলের বাড়িতে পাঠাই দিই। ও কফিলের বাড়িতে সকালবেলা যায় এবং সারাদিন থাকে, আবার বিকেলবেলা কফিলে ওরে আবার আমার বাসায় দেওয়া যায়। তো এরকম করে পরে পিলিফানি মেয়েটা ছুটিতে চলে যায়, পরে ও ওইখানে দেখাশোনা করতো। মানে সকালবেলা আইসা কফিলের ছেলে এসে নিয়ে যাইতো, এবং বিকেলবেলা বা রাতের বেলায় কফিলের ছেলে মানে কফিলে এসে আবার দিয়ে যাইতো।
এইরকমভাবেও যাতায়াতের মধ্যে থাকে, প্রায় 10 দিন এরকম করে থাকে, যায় আসে ওখানে কাজ করে, এরকমভাবে দিন রাতগুলো কাটতেছে মোটামুটি খুবই ভালো। আমার কফিল আমার সাথে সম্পর্ক ভালো, আমার বউ যাইতেছে, কফিলও অনেক খুশি। এভাবে আপনার একদিন হলো কি আপনার মানে ও তো সবসময় ধরেন সকালবেলা যায় আসে রাতের বেলায়, সকালবেলা যায় রাত 9টা 10টা বাজে যায়, বা অনেক সময় এখানে থাকেও। কফিল আমাকে ফোন করে বলে দিয়েছে, হাবিব তোর বউ আজকে থাকবে? আমি ঠিক আছে থাক, আমি যদি থাকার অনুমতি দিই তাহলে ও এখানে রাইখা দেয়। এরকম করে একদিন হলো কি দিনের হঠাৎ করে 12টা বাজেও চলে আসছে, 12টা 12:30 বাজে আমার বউরে নিয়ে, আমার বউ গাড়িতে। তো আমার বউ যখন গাড়িতে, আমি তখন বললাম কিরে আমার বউ গাড়িতে কেন, মানে দিনে 12টা 12:30 বাজে এরকম একটা সময়, আমি বুঝতে পারতেছিলাম না যে ও গাড়িতে কেন, ও তো এই সময় কাজ করার কথা। পরে আমার এসে ডাক দিল, হাবিব বলে ডাক দিল। তো ডাক দেওয়ার পর আমার দোকানে তখন আরেকটা পাকিস্তানি লোক আছে, আমরা দুজনে মিলে দোকান চালাই, আমি হচ্ছে মূল মালিক, ও হচ্ছে ম্যানেজার আর কি, ম্যানেজার রাখছি একটা পাকিস্তানি। যখন কফিলে ডাক দিল আমি তখন পাকিস্তানের বললাম যে তুই দোকানটা দেখ, আমি আসি, কেন ডাকে। দোকান থেকে বেরোলাম, বেরোয়ার পর হাসি দিয়ে বললাম যে কী হয়েছে। আমার বলে গাড়িতে উঠ, তোর আর তোর বউরে এক জায়গায় নিয়ে যাবো। ও খুব হাসি, একদম হাসি মুখে। তো যখন বলে নিয়ে যাবো তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পর আমি গাড়িতে উঠছি। এখন গাড়িতে ওঠার পরে মানে আমার বউরে জিজ্ঞেস করতেছি কী হয়েছে, মানে কই লিয়া যাবো, মানে বাংলায় বলতেছি। কফিলে আমরা বলতেছে কথা বলিস না তোর বউর সাথে, তোদেরকে একটা সারপ্রাইজ দিব। সারপ্রাইজ দিব, কী সারপ্রাইজ দিব আমি তো আর বুঝি না। ওই কিন্তু খুব হাসি। ও আবার মাঝে মাঝে এরকম মাঝে মাঝে গিফট কিনে দেয়। আমি ভাবছি যে হয়তো লুলুতে যাবে বা কোনো বড় একটা মার্কেটে যাবে, ওইখান থেকে আমারে আর আমার বউরে হয়তো কেনাকাটা করে দেবে বা শপিং করাই দিবে। ওই কিন্তু এরকম করে মাঝে মাঝে আমার ঠাস করে নিয়ে যাবে, এ হাবিব তাল আমার গাড়িতে উঠাবে, উঠে কোনো মার্কেটে নিয়ে যাবে, শপিং করাই দিবে। ওর একটা শখ আর কি, যে কাউকেও ধরে নিয়ে শপিং করাই দেয়। তো ভাবলাম হয়তো আমারে আর আমার বউরে শপিং করাবে, তখন গাড়িতে উঠছে। ঘুরে ঘুরতে ঘুরতে হঠাৎ করে এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেল। এয়ারপোর্টের ভিতরে ঢুকার পর আমার তো এইসব গলা শুকিয়ে গেল, আর কী ব্যাপার এয়ারপোর্টে ঢুকলো কেন। আমি ওরা বললাম যে তুই এয়ারপোর্টে কেন আসলি। ও বলে কথা বলিস না। এবং একটুখানি সামনের দিকে যাওয়ার পরেই হঠাৎ করে কয়েকজন পুলিশ এসে গাড়ির সামনে আমার দাঁড়াইলো, আমারও বের করলো, আমার ওয়াইফরেও বের করলো, আমি বেরোলাম। বেরোয়ার পরে তখন একটা ভিডিও দেখাইলো পুলিশের, মানে পুলিশে একটা ভিডিও দেখাইলো, এই মানে পুলিশের একটা ভিডিও দেখাইলো আমার কফিলে। দেখানোর পরে পুলিশ তখন আমারে আর আমার ওয়াইফরে ভিতর দিকে টাইনে নিয়ে গেল। টাইনে নিয়ে গিয়ে আমাদের ভিসাগুলোর মধ্যে খুরুজ মেরে দিল, মানে ক্যান্সেল করে দিল। ভিসা ক্যান্সেল করে এই মুহূর্তের মধ্যে আমাদেরকে মানে এয়ারপোর্টে নিয়ে একদম প্লেনে উঠাই দিল। আমি তখন আমার বউরে বারবার জিজ্ঞেস করতেছি কী হয়েছে, মানে কী হয়েছে, আমারে তো বলবা কী হয়েছে। কফিলে আমারে ক্যান্সেল করে দিল, তোমারও ক্যান্সেল করে দিল, আমার কোটি কোটি টাকার ব্যবসা আমার দেশে পাঠিয়ে দিয়েছে, কী হয়েছে। মানে মাথায় তো তখন আসমানটা ভেঙে পড়ছে ভাই, পুরো পৃথিবীটা তখন অন্ধকার। আর কত কী হয়েছে আমার কাছে বলো। আমার বউ আমার কিছুই বলো না, শুধু বলে কিছুই না, কিছু হয় না, কিছু হয় না। আর কিছু না হইলে ওইভাবে আমাদেরকে ক্যান্সেল দিয়ে দিবে কেন। এই বিমানে উঠে তারা বারবার বলতেছি যে এইভাবে আমাদেরকে ক্যান্সেলই দিবে কেন, কিছু যদি না হয়ে থাকে। কী হয়েছে বলো। ওই চলে আসছে, মানে বাড়িতে চলে আসছে। বাড়িতে আসার পর আমার কোনো কিছু বলে না, মানে কোনো কথাই ও আর বলে নাই, ওর মুখ থেকে কোনো কথা শুনে নেয়। বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে মানে আব্বা আম্মা তো দেখে অবাক, কী হয়েছে। আমার মেয়ে এসে জড়াই ধরে কান্নাকাটি করতেছে। মেয়ে তখন একেবারে বিয়ের বয়সী, আর মেয়ের বয়স প্রায় 13, 14 বা 15 বছরের মতো তখন হয়ে গেছে। বাড়িতে আসছে একেবারে শূন্য হাতে, কিছুই আনতে পারি নাই। মানে আমার যে কিছু এখানে যে আমার কিছু জিনিসপত্র ছিল, আমার টাকা টুকা ছিল, আমার ব্যবসা বাণিজ্য ছিল, জামা কাপড় ছিল, কিছুই আনতে পারি নাই। ডাইরেক্ট আমার বলছে তাল, এই তালের সাথে তখন বাড়িতে। ওরে বললাম কী হয়েছে আমার কাছে বলো। বাড়িতে যাওয়ার পরে তারপরেও ঠান্ডা মাথায় জিজ্ঞেস করতেছি যে কী হয়েছে আমার কাছে বলো, কী হয়েছে আমার কাছে বলো, আমার কাছে বলো কী হয়েছে। ওই কোনো কিছুই বলে না। লাস্টে আমারে বলে ওই কফিল, আমার যে কফিলের বাপে নাকি ওরে দর্শন করতে ধরছে। আমার বলে তোমার কফিলের বাপে আমার এমনি ধরছে আমার ইজ্জত লুটে নেওয়ার জন্য, আমার সাথে খারাপ সম্পর্ক করার জন্য, আমার সাথে এইরকম করার জন্য তোমার কফিলের বাপে আমার ধরছে। আমি বললাম কফিলের বাপে যদি তোমার এরকমভাবে ধরে থাকে, তোমার সাথে খারাপ সম্পর্ক করার চেষ্টা করে, তাহলে তো কফিল তার বাপের উপরে অ্যাকশন নেবে, তোমার উপরে নিল কেন। তুমি কি করছো, তুমিও অবশ্যই কোনো না কোনো একটা অন্যায় করছো, তুমি কি করছো আমার এইটা বলো। বলে আমি কিছুই করি নাই। কি তুমি কিছুই করো নাই, এটা কি বলো, তুমি কিছুই করো নাই। বলে আমি কিছুই করি নাই। বারবার বলে আমি কিছুই করি নাই, বারবার বলে আমি কিছুই করি নাই। আমার কাছে স্বীকারই যায় না, আমার কাছে বলেই না ও কী করছে, মানে আমার কাছে এটা বলেই না যে ও কী করছে। এরপরে পাকিস্তানের ফোন দিলাম যে পাকিস্তানে আমি দোকানে রাইখা আসছি। আমি পাকিস্তানের বললাম কিরে কী হয়েছে, আমার কফিল তোর সাথে দেখা হয়েছে, বলে হয়েছে। আমি বললাম কিছু বলছে, বলে না আমার দোকান বুঝিয়ে দিয়েছে এবং আমার বলছে এখন আমি দোকানের মুদির, মানে আমি দোকানের সব, তুই আর আসবি না, তোরে ক্যান্সেলে পাঠিয়ে দিছে।
তাই আমি বললাম আমরা ক্যান্সেলে পাঠিয়ে দিছি, কী হয়েছে আমার বউয়ের সাথে কফিলের একটু খবরটা একটু নিয়ে দে তো। তার প্রায় সপ্তাহখানিক পরে ওই পাকিস্তানি তখন আমার ফোন করে বলে আমার যে হাবিব এই সমস্যা। আচ্ছা ওদের বাসায় তো সিসিটিভি আছে, মানে প্রতিটা বাসায় সিসি ক্যামেরা আছে প্রতিটা রুমে। এই সিসিটিভির মধ্যে আমার বউ ওই মানে এই সৌদিয়ানের বাবার, আমার কফিলের বাবার সাথে এমন একটা কাজ করেছে, ওই বয়স্ক লোকটা বৃদ্ধ বয়স্ক, আল্লাহু আকবার, মানে আমার বলার মতো কোনো ভাষা নেই, এমন কাজও করছে যে ওই বৃদ্ধ লোকটার সাথে, বয়স্ক লোকটার সাথে আমার ওয়াইফকে তো মেরে ফেলা দরকার। মানে আমার কফিল ভালো, এই জন্য আমাদের কিছু না করে আমাদেরকে এয়ারপোর্টে এনে দেশে পাঠিয়ে দিছে। আমার কফিলের জায়গায় অন্য কোনো সৌদিয়ান যদি হইতো তাইলে কূপের মধ্যে রাইখা ওয়াদিতে নিয়ে পাথর নিক্ষেপ করে মেরে ফেলতো, পাথর নিক্ষেপ করে কিন্তু মারতো। আমি ওরা যখন বলছো এটা পুরোই অস্বীকার, ও বলে না আমি এরকম কিছুই করিনি, আমি এরকম কিছুই করি নাই। পরে আমি অনেক কষ্টের পরে কফিলের সাথে যোগাযোগ করতে পারি, কফিলটা জিজ্ঞেস করি, কফিলও সেম একই কথা বলে যেটা আমার দোকানদার বলছে, মানে দোকানের ছেলে বলছে, পাকিস্তানি বলছে, সেম কথা আমার কফিল আমার বলে যে তোর বউ এটা করছে আমার আব্বার সাথে। তখন ভাই বুকটা ছিঁড়ে গেছে আমার, যে আর কত ভাই, ওরে দেশেও রাখতে পারলাম না, দেশে এরকম করলে বিদেশে রাখলাম, বিদেশেও রাখতে পারলাম না, এবার শুরু হলো ওর সাথে ঝগড়া, তোর সাথে আমি থাকবোই না বলে একদিন আমি ওরে মারলাম। মানে রাগ আর কন্ট্রোল করতে পারি না আর কি, রাগ কন্ট্রোল করতে না পাইরা ওর গায়ে আমি হাত তুলি, ওর গায়ে আমি মারি। এখন ওকে যখন আমি মারার পর তখন করে কি আমার এনে থাকবে না, আমার বাড়িতে থাকবে না। এবার বোনের সংসারের কথা বাদ দিছি, বোনের সংসার আবার ভেঙে যাক, কিন্তু বোনের সংসার বাঁচাইতে গিয়ে কি আমি আমার জীবন দিয়ে দিব? আমি আর কত সহ্য করবো? আমি আর নিব না, আমি আর পারবো না। এবার মারার পর ও তখন বললে বাড়ি থেকে বেরিয়ে যাবে। এবং যাওয়ার সময় একদিন দোকানে গেছিলাম সন্ধ্যার সময়, ওই সুযোগও তখন আমার মেয়েটারে নিয়ে চলে গেছে, মানে আমার মেয়ে রুবিরি নিয়েও তখন চলে গেছে। রুবিরি নিয়ে চলে গেল আপনার আমার ইয়েতে, মানে ওর বাড়িতে, ওদের বাড়িতে চলে গেল। বাড়িতে আসার পর মারে বললাম মা আমার মেয়ে কোথায়? আমার মা বলো তোর বই এমনি নিয়ে গেছে। আমি বললাম কেন নিয়ে গেল? মা বলো ওর মেয়ে ও নিয়ে গেছে। আমি কী করবো? কীভাবে ওর মেয়ে? আমার মেয়ে এখন বড় হয়েছে, এটা আমার মেয়ে ও কীভাবে নিয়েছে? তাই আমি রাতের বেলায় রওনা দিছি, আমার মেয়ের আমি নিয়ে আসবো। রাতের বেলায় রওনা দেওয়ার পরে আমার মা বলে যে না রাতে যাইস না, তুই কালকে যাইস, কালকে দিনে যাইস, এখন আর রাতের বেলা যে ঝামেলা বাড়াইস না, রাতের বেলা তুই গেলে আরও ঝামেলা হবে, কথা কাটাকাটি হবে, একটা সমস্যা হবে, তা তুই সকালবেলা যাইস। আমারও বললাম যে ঠিক আছে আমি সকালে যাব এটা চিন্তা ভাবনা করে পরে আমি করলাম কি আপনার রাতের বেলায় ঘুমিয়ে পড়লাম। ওর সাথে আমি আর কোনো যোগাযোগ করিনি, মোবাইল ফোন টোন সব কিছু বন্ধ করে ঘুমিয়ে গেছি। সকালবেলা ঘুম থেকে ওইটা 9:30 কি 10টার দিকে এরকমই হবে, 10টার দিকে নাস্তা করে আমি তখন মারে বললাম যে মা আমি আমার রুবিরে আনতে যাব। মা আমারে বললে তুই রুবিরে আনতে যাবে, আমারে নিয়ে চল, তুই যদি একা যাস তাহলে ওখানে ঝামেলা হবে, তোর ওয়াইফের সাথে তোর সমস্যা হবে, আমি সহ যাব, যেহেতু তোর বোন ওখানে আছে, তোর বোনও যেহেতু আছে তাইলে চল। আমি তখন আমার মায়ের নিয়ে আমি আমার বোনের বাড়িতে, মানে আমার বোনের বাড়ি প্লাস হচ্ছে আমার শ্বশুর বাড়িতে রওনা দিলাম। ওইখানে যাওয়ার পরে বাড়িতে যাওয়ার পর আমার বোন আমারে বলতেছে ও মা ভাবি না একটু আগে এই কী বলো রোমানা না একটু আগে আপনার মেয়ের নিয়ে বাড়িতে গেল। কী রোমান একটু আগে আমার মেয়ে নিয়ে বাড়িতে গেছে, এটা তুমি কী বলতেছো? বলে হ্যাঁ একটু আগে তো আপনার মেয়ে ইয়ারে নিয়ে আর রুবিরে নিয়ে ও তো বাড়িতে গেছে। আমি বললাম না ও তো বাড়িতে যায় না। আমার আম্মা বলে না বাড়িতে তো যাই না, আমরা তো বাড়িতে দেখি নাই, বাড়িতে যাই নাই দেখে তো আমরা ওকে নিতে আসছি। এবার আমার বোনের কথা শুনে আমি তখন উঠে নাই ওরে ফোন দিলাম, মানে রুবিরে ফোন দিলাম। ফোন দেওয়ার পরও তখন ফোন রিসিভ করছে। আমি বললাম তুমি কই? বলে আমি গাড়িতে কই যাও? বলে চিটাং শহরে যাই। আমি বললাম শহরে যাও? শহরে কেন যাও? বলে গার্মেন্টসে চাকরি করবো। আমি বললাম গার্মেন্টসে কেন চাকরি করবো? বলে গার্মেন্টসে চাকরি করবো। আমি তো আমারে কেই খাওয়াবে? আমারে খাওয়াইবো কে? আমি তোর খানা আর খাবো না, তুই আমার গায়ে হাত তুলিস, আমারে মারিস, আমার সাথে খারাপ ব্যবহার করিস, আমি তোর সংসার আর করবো না, আমি গার্মেন্টসে চাকরি করে আমি খাবো। পরে আমি বললাম তো তুমি গার্মেন্টসে চাকরি করে খাবা ভালো কথা, আমার মেয়েরই নিয়ে গেছো কেন? আমার মেয়েরই দিয়ে যাও। বলো তোর মেয়ে, এটা আমার মেয়ে। তাই আমি বললাম এটা তোমার মেয়ে? বলে হ্যাঁ এটা আমার মেয়ে, এইটা আমার মেয়ে, এটা তোর মেয়ে, এটা আমার মেয়ে। এরকম করে আমার সাথে তুই তাই করে খুব খারাপভাবে ব্যবহার করতেছে। আমি ওর কথাবার্তা শুনতেছি যে ঠিক আছে ও ব্যবহার করে, আমি ওর ব্যবহার শুনলাম, আমি আর কথাবার্তা বললাম না বলা। আম্মা বলে বাড়িতে চল, পরে বাড়িতে আসছে, এসে ওরে ফোন দিতেছে, এই রোমানা তুমি রুবিরে নিয়ে বাড়িতে আসো, রুবি নিয়ে বাড়িতে আসো, আমার মেয়ে বোবা মানুষ, আমার মেয়ের তুমি কই গেছো? ও বলে ও রুবিরে আনবে না। 1 দিন 2 দিন 3 দিন কাটতেছে, আমার মেয়ে তো ভাই আমার কলচেটা পড়াইতেছে যে আমার বোবা মেয়েটারে নিয়ে কই চলে গেল। বারবার ফোন দিও, আমার ফোন ধরে কথা বলে না, এই করে না সেই করে না, মানে একটা হাতারাম একটা অবস্থার মধ্যেও তখন মানে পড়ে গেল। মেয়েরে আর আমি পাইতেছি না। এরই প্রায় আপনার মাস 6 পরে, মানে প্রায় 6 মাস পর্যন্ত ও আমার ফোন ধরে নাই। ওরে আমি ফোন করতাম ও কাইটা দে, ফোন করতাম কাইটা দে।
6 মাস পরেও যেটা করছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। 6 মাস পরে আমি ওর মেয়েরও অপহরণ করে নাকি বিক্রি করে দিয়েছি, মানে আমার মেয়ে আমি নাকি অপহরণ করে বিক্রি করে দিয়েছি, এই কথা বলে সে থানাতে একটা ডায়েরি করে। ডায়েরি করার পরে থানা থেকে তখন পুলিশ আমাকে জানায় আপনি আপনার মেয়েরে কই লুকিয়ে রাখছেন। মেয়ের মা থানায় ডায়েরি করছে এই ঘটনা। কী রে, ও তো আমার মেয়ে নিয়ে গেল, আমি কীভাবে মেয়েরে লুকিয়ে রাখবো, আমি কীভাবে মেয়েরে ডায়েরি করবো। এবার আমার মাথার মধ্যে একটা মানে পড়লো যে কী আমার মেয়েটার কোনো ক্ষতি করে ফেলে কিনা। ও তো মানুষ ভালো না, যে কোনো সময় যে কোনো ক্ষতিও করে ফেলতে পারে, ও তো মানে মানুষ খারাপ। আমি তখন ওরে বারবার ফোন করি যে দেখো রোমানা, তুমি পরে আমার ফোন ধরো, আমি যে তুমি আমার নামে উল্টা থানায় মামলা করলো, আমি নাকি তোমার মেয়েরে নিয়ে গেছি, তোমার মেয়ের আমি কই নিয়ে গেছি। আমার বলে তুই তো আমার মেয়েরে নিয়ে গেছিস, আমার মেয়ে কই আছে বল। পরে আমি বললাম দেখো রোমানা এই রুবি কই আছে, আমাকে সত্যি করে বলো, রুবি কোথায়। আমার বলে তুই রুবিরে নিয়ে গেছিস, তুই জানিস, তুই রুবিরে এনে দে। আমি তো রুবিরে নিয়ে চাই না, আমি রুবিরে কেন নিয়ে যাবো, কী বলতেছে এইসব কথাবার্তা তুমি, রুবিরে তুমি নিয়ে গেলা, রুবি তোমার সাথে গেছে না, আমার সাথে খারাপ ব্যবহার দুর্ব্যবহার, খুব খারাপ একটা অবস্থা। জিজ্ঞেস যদি করি কই আসো, কোথায় আসো, কোন জায়গায় আসো, আমার বলো জায়গার ঠিকানাও আমাকে দেয় না, কোন জায়গায় আছে সেই জায়গার ঠিকানাও দেয় না। আমি ওর কাছে কান্নাকাটি করি, হাতে পায়ে ধরে অনুরোধ করি তুমি কোন জায়গায় আসো, ওই জায়গার ঠিকানাটা আমাকে দাও, আমি ওই জায়গায় যাবো, ওই জায়গায় গিয়ে আমি ওর মেয়েরে নিয়ে আসবো। ওই ঠিকানা দেয় না এবং একটা পর্যায়ে অতক্ষণগুলোকে বাড়িতে চলে আসছে। আমার বোন আমার ফোন দেয়, রোমানা তো একা একা বাড়িতে আসছে, রুবি তো নাই। তো রুবি যেহেতু নাই, পরে আমি ওইখানে গেলাম, ওর বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে বললাম যে রোমানা কই, মানে রোমানার বাড়িতে গেলাম, যে বললাম যে রোমানারে বললাম যে রুবি কই। পরে বলতেছে রুবিরে তো তুমি নিয়ে গেছো, তুমি রুবিরে কিডন্যাপ করে রুবিরে তুমি কোথায় বিক্রি করছো তুমি জানো, আমি কী করে বলবো। আমি বললাম আমি জানি মানে, এটা কেমন কথা, আমি কিভাবে জানবো। রুবিরে নিয়ে গেছো তুমি, রুবি তোমার সাথে গেছে, তুমি ওরে নিয়ে গেলা, বলে না রুবিরে তুমি নিয়ে গেছো, মানে ও বলে আমি নিয়ে গেছে। তখন দেখলাম যে ওর সাথে এখানে তো ঝগড়া করে লাভ নাই, ঝামেলা করে লাভ নাই, এখন ও রুবিরে কই নিয়ে যেতে পারে। আমি ওখান থেকে চলে আসি, মানে ওর সাথে ঝগড়া ঝামেলা না বাড়ে আমি ওখান থেকে চলে আসি নীরবে। আসার পর আমি তখন গোপনে ইনকোয়ারি করতে থাকছি আমার মেয়েরে কোথায় নিয়ে গেল, কোন জায়গায় নিয়ে গেল। আমি তখন চিটংয়ের বিভিন্ন মানে অলিতে গলিতে এখানে ওইখানে খবর লাগাইতেছি, আমার মেয়ের কোনো খবর আমি পাই না, কোনো খবর পাই না। এদিক দিয়ে আমার বোন আমারে ফোন করে বলে রোমানার কাছে নাকি আপনার চট্টগ্রাম থেকে টাকা আসে, প্রতি মাসে রোমানার কাছে টাকা আসে, এবং এই টাকা দিয়ে রোমানা ধুমধাম চলাফেরা করে, এইটা কিনে ওইটা কিনে, এইটা খায় ওইটা খায়, মানে এক আরাম আয়েসে জীবনযাপন করতেছে, রোমানার কোনো অভাব নাই, ওই অনেক সুখে আছে, শান্তিতে আছে, মানে একটা অন্যরকম অবস্থা। তখন তো আমার প্রচুর অভাব ভাই, আমার তো তেমন কোনো টাকা পয়সাই ছিল না, আমি তো একবার 20 লাখ টাকা মাইর খেলাম জমি কিনতে গিয়ে, এরপরে দোকানপাট সব কিছু হারাইয়া দেশে ওই দেখি মার্কেটে যাই, শপিং করে, এটা করো ওইটা করো, মানে একটা বেহাল অবস্থা। আমার বোনের আমি বারবার বলি যে তোর ননদ যে এগুলো করে টাকা কই পায়, ওরে টাকা কে দেয়। আমার বোনে বলে ভাই আমি তো জানি না, আমি তো বলতে পারি না যে কোথেকে টাকা পায়, কিন্তু ও তো এগুলো করতেছে, কেনাকাটা করে, শপিং করে, এখানে যায় ওইখানে যায়, এটা খায় ওইটা খায়, ঘুরে ঘাড়ে অনেক কিছু করে, টাকা কই পায়। ইতিমধ্যে প্রায় 1.5 বছর হয়ে গেল আমার মেয়েটার সাথে আমার কোনো যোগাযোগ নাই। আর এদিক দিয়ে থানাতেও কিন্তু ডায়েরি করে রাখছে যে নিখোঁজ ডায়েরি, মেয়েরে আমি লুকাই ফেলছি, মেয়েরে আমি হরান করে ফেলছি, এরকম একটা ডায়েরি। এবার এরকম করতে করতে আমার বোনের আমি বললাম যে টাকা যে পাঠায়, কোন নাম্বারে তারা টাকা পাঠায়, নাম্বারটা আমার দিস তো, বা তার মোবাইলের নাম্বারগুলো আমার একটু বের করে দিস। আমার বোনে তখন করে কি, এই রোমানার মোবাইলের কিছু নাম্বার আমার বের করে দেয়। নাম্বারগুলো বের করে দেওয়ার পরে আমি একটা নাম্বারের সাথে যোগাযোগ করি, যে টাকা পাঠায়, যে নাম্বার থেকে ওই লোকের সাথে যোগাযোগ করলে পরে ওই লোকটা আমারে বলে কি, আল্লাহ রে, আমারে বলে যে এরকম মানে একটু কথা বলার চেষ্টা করি, আমার সাথে কথা বলে না, কথা লুকায়, সে আমার সাথে কথা লুকায়। এবং এইরকম করতে করতে আমি এই নাম্বারটা একটা গোয়েন্দার মানে পুলিশের একজন কর্মকর্তারে দিই, যে ওই নাম্বারটা দিয়ে দেখেন তো এই নাম্বারের লোকটা কে, বা ওই পুলিশের লোকটা তখন মানে গোয়েন্দা লোকটা তখন আমারে বলে যে এটা তো একটা দালাল। আমি বললাম দালাল মানে কি দালাল? বলে মেয়েদের দালাল, খারাপ কাজ করায় মেয়েদেরকে দিয়ে। আমার মা তখন বললাম আরে কী বলে, মেয়েদেরকে দিয়ে খারাপ কাজ করায় মানে মেয়েদের দালাল, মানে তার মানে কি আমার মেয়েটারে কি ওই দালালের সাথে রোমানার সম্পর্ক কি, আর এই দালালে রোমানাকে কেন টাকা দিবে? তখন আমার মাথায় আসমানটা ভেঙে পড়লো, নাকি আমার মেয়েটার কোনো ক্ষতি হয়ে গেল। পরে যেহেতু বললো দালাল, পরে আমি দালালের অফার করলাম যে দেখ আমার কাছে এরকম একটা মেয়ে আছে গ্রামে, নিয়ে দিব, কত টাকা দিবি? পরে আমার বলে যে কত টাকা চাস, দিব, সমস্যা নাই, তুই বল। আমি তখন পুলিশের আশ্রয় নিলাম, পুলিশকে জানালাম। পুলিশকে জানানোর পরে পুলিশের সহযোগিতায় আমি তখন তারা একটা জায়গার ঠিকানা দেয়, সেই জায়গায় আমি মেয়ে নিয়ে যাবো, মেয়ে দেখতে শুনতে ভালো আছে, মেয়ের ছবি পাঠাইছি, দেখ কত টাকা দিব, বলে এত টাকা দিব। ওই জায়গার মধ্যে পুলিশ নিয়ে মানে সিভিল বেশে পুলিশ নিয়ে গেছে, এবং পুলিশ নিয়ে যাওয়ার পরে সে জায়গার মধ্যে ওই লোকটারে ধরছে।
ওই লোকটারে ধরছি, ধরার পরে এই লোকটারে ধরার পর যখন এই লোকটারে মাইট দিছে তখন আমি জানতে পারি আমার মেয়েটাকে একটা পতিতালয়ে দিয়ে দেওয়া হয়েছে। এবং আপনি এটা শুনলে অবাক হয়ে যাবেন, এই পতিতালয়ে আর কেউ না, আমার বউ রোমানা নিজে দিছে। রোমানা নিজে আমার এই বুয়া মেয়েটারে, তার পেটের সন্তান, এমন না যে তার সৎ মেয়ে অন্য কারো পেটের সন্তান, তা কিন্তু না, তার নিজের পেটের সন্তান। সে 10 মাস 10 দিন এই মেয়েরা গর্ভে ধরছে। এই মেয়েটারে ও চিটংয়ের পতিতালয়ে বিক্রি করে দিয়ে আসছে এবং সেখান থেকে সে মাসে মাসে টাকা নিচ্ছে। আমি পুলিশের সহযোগিতা ওইখান থেকে আমার মেয়েরে রাত 2টা বাজে বের করে, আমার মেয়েটা আমার দেখার পরে কথা বলতে পারে না, দৌড়ে ধরে চিৎকার করে কান্না করতেছে। আমার মেয়ের কান্নায় মনে হয় আকাশ বাতাস ভারী হয়ে গেল। আমার মেয়েটা শুকিয়ে একেবারে কালো হয়ে গেছে, ঠিকমতো কথা বলতে পারে না, একদম শুকিয়ে গেছে, শরীরের হাড্ডিগুলো গনা যাবে। কতদিন পর্যন্ত খায় না। মেয়েটারে বের করে যখন হোটেলে ঢুকাইলাম, ভাই আমার মেয়েরে কিন্তু খাইতো না, আমার মেয়ে খাওয়ার কম খাইতো। ওই দিন আমার মেয়ে 2 হাতে ভাত খাওয়া শুরু করছে। দেখে মনে হয় 1 মাস ধরে মনে হয় আমার মেয়েটা ভাত খায় না। মেয়েটার বুকে জড়াই ধরে ওই দিন শপথ করলাম, আমার বউরে আমি যে জায়গায় পাবো ওই জায়গায় 1 কোপ দিয়ে 2 টুকরা করে ফেলবো। এতে আমার জেল হোক, ফাঁসি হোক, আমার যাই হোক, আমি আমার এই পাপিরে আমি খুন করবো। এবং তার যদি আমি মারি, তার যদি আমি 2 টুকরো করে ফেলতে পারি, তার যদি আমি হত্যা করতে পারি, তাহলে আমি জান্নাতে যাব। ওরে জীবিত রাখা অবস্থা আমি মরে গেলে আমি জাহান্নামে যাব। এরকম একটা মানে আপনার রাগ খুব তখন নিজের মাঝে কাজ করে। ওইখান থেকে মেয়েটারে নিয়ে আমি তখন বাড়িতে আইসেই জানতে পারে ও বাড়িতে নাই। আমার বোনের বাড়িতে যাই, যাওয়ার পরে জানিও যাই এবং না, তারপরে ওইখানে ওই ঘরের মধ্যে আমার বোন জামাই তখন আমার সাথে একটু উচ্চ সুরে কথা বলতেছে। ওই জায়গায় উঠানের মধ্যে ফালাইয়া, মানে আপনার শেষ রাত 2টা-3টার দিকে আমার বোনের বোন জামাইয়ের ইচ্ছা মতো মারছি। এমন মারছি, যদি আমার ভাগিনা এসে না ধরতাম আমি ওখানে তারা মারিয়ে ফেলতাম। ইচ্ছা মতো মারছি। সে জায়গায় এই অসভ্য লোকের কারণে আমি তার বোনকে বিয়ে করছি। ইচ্ছা মতো তারা আমি উঠানের মধ্যে ফালাইয়া, ইচ্ছা মতো তারা আমি মাইরা ওইখান থেকে আমি বলে আসছি, যদি তোদের বোনের আমি কোনোদিন পাই, তোর বোনের আমি আস্ত রাখবো না। প্রতিশোধে তখন আমি ফেটে যাচ্ছিলাম। যেখানেই পাই, যে জায়গায় পাই, তারা আমি মেরে ফেলবো। এভাবে তারা আমি খুঁজে বেড়াইতেছি। 5-7 দিন পরে আল্লাহর বিচার আল্লাহ করে দিছে। একদিন আমার বোন আমারে ফোন দিয়া বলে আমার বউ নাকি মারা গেছে এবং ট্রেনে কাটা পড়ে মারা গেছে। তো কীভাবে ট্রেনে কাটা পড়ে মারা গেল এটা আমি বলতে পারি না। আমার বোন বলে ট্রেনে কাটা পড়ে মরছে, তার ভাইয়ের লাশ আনতে গেছে। ওই ট্রেনে কাটা পড়ে মরছে, এরপরও আমার উপরে তার উপরে আমার রাগ যায় নাই। ওরে আমি মাটি দিতে যাই নাই, ওরে আমি দাফন করি না। ওর যেদিন মাটি হয়েছে সেদিন রাতের বেলায় থেকে এখনও পর্যন্ত আমি মাঝে মাঝে সুযোগ পাইলে রাতের বেলায় জুতা নিয়ে গিয়ে ওর কবরে আমি পিটাই। এখনও মাঝে মাঝে রাতের বেলায় আমি জুতা নিয়ে গিয়ে ওর কবরের মধ্যে আমি পিটাই, পর আমার মেয়েটার আমি বিয়ে দিই, খরজামাই বিয়ে দিই একটা ছেলের কাছে। আলহামদুলিল্লাহ ওই ছেলে সিএনজি চালায়, আমার নিজের ছেলের মতোই থাকে। আমার বাড়িতে আমারও খাওয়ান পরন দেয়। আমার মেয়েটার নিয়ে আমার ছেলেটা ভালো আছে। আর মেয়েটা বউ আর কি, ওই ছেলেটা আমার মেয়েটার নিয়ে সংসারকে আমি সিএনজি কিনে দিয়েছি, বাড়িতে সিএনজি চালায় থাকে। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তা আমি আপনার একজন পাগল ভক্ত ভাই, আপনার গল্প আমি শুনি, খুব ভালো লাগে। অনেক দিন ধরে ভাবতেছি আমার দুঃখের কথাটা আপনাকে বলবো, কিন্তু আজকে বলে শেষ করলাম। যদি পারেন আমার গল্পটা একজন প্রবাসী হিসাবে বলবো, রেকর্ড করবেন। ভালো থাকবেন আপন ভাই। আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাইকে অনেক ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে চট্টগ্রামের ভাই হাবিবের জীবনের গল্পটা, গল্প নয় যেন এক ইতিহাস, শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। আমি আসলে একটা জিনিস বুঝি না, অনেকেই বলে খারাপ মানুষটাকে সুযোগ দিলে নাকি সে ভালো হয়। আমি খুব কমই পাইছি, খুব কমই শুনেছি খারাপ মানুষকে সুযোগ দিলে সে ভালো হয়। যে আপনার সাথে একবার বেইমানি করে সে আপনার সাথে দফায় দফায় বেইমানি করবে। যে আপনাকে একবার গালি দেয় সে আপনাকে 1000 বার গালি দেবে। আমার মনে হয় না যে বেইমানকে কখনো সুযোগ দেওয়া উচিত। যে আপনার সাথে একবার বেইমানি করেছে তার কাছ থেকে সম্পূর্ণভাবে সরে যাওয়াটাই উচিত আমার দৃষ্টিতে, আমার মতে। তাকে দ্বিতীয়বার বিশ্বাস করতে নাই। যে একবার চলে যায়
তাকে দ্বিতীয়বার বিশ্বাস করতে নাই। যে চলে যায় সে যদি ফিরেও আসে ভালোবেসে আসে না, আসে শুধু সব কিছু হারিয়ে নিরুপায় হয়ে আসে। যেমনটা রোমানা ওই আপনার কোন নেতা শাহ আলম যে নেতার সাথে পালিয়ে গেলে এরপর যে ফিরে আসছে শুধু সব কিছু হারাইয়া ফিরে আসছে। যদি শাহ আলমের সাথে থাকতে পারতো তাহলে আর হাবিবের কাছে আসতো না। এই জন্য যে একবার চলে যায় তার দ্বিতীয়বার সুযোগ দিতে নাই, এবং দিলেও তা অনেক ভেবেচিন্তে দিতে হয়। নিজের বোনের সংসার বাঁচাতে গিয়ে হাবিব তার নিজের জীবনটাই নষ্ট করে দিল। শেষ পর্যন্ত আর বিয়ে করেনি, এখন এইভাবেই আছে। এখনও সুযোগ পেলে সে রাতের বেলায় জুতা নিয়ে তার বউয়ের কবরে মারে। আমি বলেছিলাম এটা আপনি করবেন না, এটা করা, এই যে আপনার বউ যে পাপ করেছে সেই পাপগুলো কিন্তু এখন আপনার উপর আসতেছে। আপনি মাফ করে দেন এবং আল্লাহ যদি মাফ করেন এবং আল্লাহকে বলেন তারা হেদায়েত করার জন্য, বা সে যেহেতু মারা গেছে বিচার আল্লাহর কাছে দেন। আপনি তারে এই নোংরা কাজটা আর করেন না, তারে গিয়ে আর জুতা দিয়ে মাইরেন না। যাই হোক, গল্প আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখবেন। এই গল্প নিয়ে ব্যক্তিগত কোনো মতামত থাকলেও লিখতে বলবেন না। যেখানেই বিদায়, ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।